ক্যাম্পাসের মাঠে পা রাখতে কিছুদূর লক্ষ্য করলো চিকন চশমা পরা একটা মেয়ে 5 জন ছেলেকে কান ধরে উঠবোস করতেছে। ব্যাপারটা রনির কাছে একটু হাস্যকর লাগছে। মেয়েটি যেভাবে উঠবোস করতে বলছে আর ছেলেগুলো মেয়েটির কথা শুনে বেবুকের মতো তাই করছে। কৌতূহল বশত তাদের সামনে গিয়ে কিছু একটা বলতে যাবে, এরই মধ্যে চিকন মেয়েটি বলে উঠল, এখানে কি? মেয়েটির দিকে একবার তাকাতেই রনির চোখ যেন কপালে উঠে গেল। এত সুন্দরী একটা মেয়ে নম্র ভদ্র না হয়ে ক্যাম্পাসে এসে ক্ষমতার বড়াই দেখাচ্ছে। এর একটা বিহিত করতেই হবে তাকে। হার মনে ভাবতেই মেয়েটা রনির ভাববন্ধ চেহারা দেখেই বলে উঠল, এই যে তামিল হিরো, এখন কি আপনাকেও কান ধরিয়ে উঠবোস করাবো? আরে ধুর, ওদের মতো আমাকে গাধা পেয়েছেন? আপনি বললেন আর আমি কানে ধরে উঠবোস করব? অত সোজা না। আর এই যে ভাইয়ারা, আপনারা এই চিকন প্রাণীর কথায় কান ধরে এত নাচানাচা করছেন কেন? রনির কথায় মেয়েটি 460 ভোল্টেজ রেগে গিয়ে চোখগুলো বড় বড় করে রনির দিকে তাকিয়ে রইল। আর ছেলেগুলো ভয়ে প্রথমে দৌড়ল কিছু একটা বলতে যাবে, এরই মধ্যে আচমকা তারাও দৌড়ে পালিয়ে গেল। তাদের কাণ্ড দেখে ভেবাচেকা খেয়ে আবার বলে উঠল, কি হলো ভাই, আপনারা এই চিকন প্রাণীকে এত ভয় পাচ্ছেন কেন? ভাই, আপনার কপালে আজ অনেক দুঃখ আছে। এই পালারে। তাদের মধ্যে একজন বলতেই সবগুলো একসঙ্গে দৌড়ে গেল। এদিকে রনি শুধু তাদের কাণ্ড দেখে অবাকই হচ্ছে। চিকন একটা মেয়ে, একে দেখে আবার ভয় পেতে হবে নাকি? ফু দিলে বাতাসের আগে উড়ে যাবে। একেই না আবার ভয় পেতে। আনমনে ভেবে পিছনে তাকাতেই মেয়েটি রাগে গজ গজ করে তাতে দাঁত চেপে বলে উঠল, তুই আমাকে চিকন প্রাণীর সঙ্গে তুলনা করলি কেন? হুম। চিকনকে চিকন প্রাণী বলে ডাকবো না তো মোটা প্রাণী বলে ডাকবো? তোর সাহস তো দেখছি কম না, তুই আমাকে চিকন প্রাণী বলছিস? নে তার জবাব। মেয়েটি এই বলে রনিকে থাপ্পড় মারার জন্য হাত তুলতেই খপ করে হাতটা ধরে ফেলে বলে উঠল রনি, এই যে ম্যাম, এত রেগে যাচ্ছেন কেন? আপনি কি জানেন না মেয়ে হয়ে ছেলেদের গায়ে হাত তুলতে নেই? এতে ওইসব মেয়েদের হাজবেন্ড বাসরাতেই মায়ের বুকে চলে যায়। আফসোস, আপনিও সে ভুলটাই করতে যাচ্ছিলেন। চাপা মারা বন্ধ কর। তুই হয়তো আমাকে এখনো ভালোভাবে চিনতেই পারিসনি। আমি কার বোন, একটু অপেক্ষা কর, এমনিই জানতে পারবি। দাঁড়া, সে ব্যবস্থা করছি। এই বলে মেয়েটি রেগে মেগে একদম আগুন হয়ে হন হন করে চলে যেতে লাগলো। মেয়েটি রাগী হলেও যথেষ্ট সুন্দরী, তবে সৌন্দর্য দেখে যে কোনো ছেলেই ক্রাশ খেয়ে যাবে। কিন্তু তার এই রাগী স্বভাবের জন্যই হয়তো কোনো ছেলে প্রপোজাল করতেই পারেনি, যা বুঝলো আর কি রনি। এই রে, কথা বলার মাঝখানে তো আপনাদেরকে পরিচয় দিতেই ভুলে গেছি। শুনুন তাহলে, ইনি হচ্ছে আমাদের গল্পের নায়ক রনি হাসান, বাবা মায়ের দ্বিতীয়তম সন্তান। মানে রনিরও আরও একটি বড় ভাই আছে, বিয়ে শাদী করে একদমই সেট। আর রনি ইন্টারমিডিয়েট পরীক্ষা অটো পাস করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ মিলেছে। ভাগ্য ভালো ছিল, এসএসসিতে নকল করে A+ পেয়েছিল, নয়তো এই জাহাঙ্গীরনগর আর চোখে পড়তো না। যাই হোক, বাদ দিন এইসব কথা। তো পড়াশোনার সুবাদে আজই প্রথম ক্যাম্পাসে আসা, এসেই দেখুন কেমন ঝামেলার সম্মুখীন হতে হলো। এখানে যে অবস্থা দেখছে, চাপাবাজগিরি করে চলতে হবে, নয়তো সবাই হাতের নাগালে চড়িয়ে নাচাবে। এইসব ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে বেঞ্চে বসে আনমনে ফেসবুক টিপাটিপি করছিল। এর মধ্যে ছেলেগুলো এসে বলল, ভাই, আপনার নাম কি? রনি হাসান, এবার প্রথম বর্ষের স্টুডেন্ট। আপনারা? ও, তাহলে হয়ে গেল, আমরাও সেম ইয়ার। যাক, ভালোই হলো, অল্প সময় ক্লাসমেটদের পেয়ে গেলাম। কিন্তু তখন ওই মেয়েটার কথায় আপনারা এতটা ভয় পাচ্ছিলেন কেন? সে কথাই তো বলতে এখানে চলে আসলাম। আপনি যার সঙ্গে ফাজলামো করলেন সে কে জানেন? না। ভাই, আপনি অনেক বড় ভুল করে ফেলছেন। মেয়েটার সঙ্গে ফাজলামো করা আপনার মোটেও ঠিক হয়নি। মেয়েটির নাম হৃদিতা, আমাদের ক্লাসমেট, এই এলাকার টপ সন্ত্রাসী। সবাই ওর ভাইকে মুন্নার সন্ত্রাসী বলে চেনে। আর আপনি আজ প্রথম আসছেন, তাই এসব কিছু চক্র এখনও বোঝেননি। আস্তে আস্তে সব বুঝে যাবেন।
তানবীরের কথাটি শুনে রনির তো শরীর রীতিমতো কাঁপাকাঁপি অবস্থা উপক্রম প্রায়। হিরোগিরি দেখাতে গিয়ে নিজে ফেসে গেল। আর মনে ভাবতেই হঠাৎ সৌরভ বন্ধুর মহানুক্তিটা মনে পড়ে গেল। যে অবস্থায় থাকিস না কেন বন্ধু, কখনো নিজেকে বিলাই হিসাবে সবার সামনে উপস্থাপন করবি না। প্রয়োজনে চাপাবাজগিরি করে হলেও নিজেকে বড় বানাবি, নয়তো সবার লাথি উস্টা খেয়ে জীবন যাবে, কথাটা মনে রাখিস। সৌরভ বন্ধুর মহানুক্তিটা স্মরণ করে তাদের উদ্দেশ্যে রনি বলে উঠল, আরে ধুর, ও সন্ত্রাসের বোন হোক আর যাই হোক, এসবে রনি পরোয়া করে না। বিকজ যখন যা সামনে আসে তা খুব ভালো করেই সামলে নিতে পারি। তোমরা শুধু একসঙ্গে থাকলেই হবে। সরি ভাই, আমরা এসবের মধ্যে নেই। ধুর শালা ভিতর ডিম, এত ভয়ে চললে কি ক্যাম্পাসে ঘোরাঘুরি করতে পারবি? এবার একটু দলবদ্ধকে শক্তিশালী কর, যাতে কেউ কিছু বললে তার জবাব দিতে পারি। নিলয়, তুই ঠিক বলেছিস। ক্যাম্পাসে আমরা নতুন আসছি, কেউ ঠিকমতো চিনবে না। এই অবস্থায় ক্যাম্পাসের ছোট বাচ্চারাও আমাদেরকে র্যাক দিতে বিন্দু মাত্র পিছু পা হবে না। সুতরাং আমি বলি কি, আমরা 6 একসঙ্গে দলবদ্ধ থাকাই উত্তম। শফিকের কথায় বাকি 4 জনও রনির দলে যোগ দিল। দূরত্বই যে এতগুলো বন্ধু পেয়ে যাবে ভাবতেই পারেনি। তাদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর ক্লাসে এসে লক্ষ্য করলো হৃদিতার সঙ্গে আরও 6-7টা মেয়ে ক্রিকেট খেলার স্টেম নিয়ে দাঁড়িয়ে আছে। এবার বুঝতে পারলো, না, ওর ভাই সত্যিই অনেক বড় সন্ত্রাসী, যেভাবে ক্রিকেট খেলার স্টেম নিয়ে দাঁড়িয়ে আছে হৃদিতা। আজ তো রনিকে জামাই আদর করবে দেখছে। ভয়ে ক্লাসরুমে প্রবেশ করতে হৃদিতার সহ তার বান্ধবীরা স্টেম নাড়িয়ে কাছে আসতে বলল। আর রনির সঙ্গে তানবীর, শফিক, টফিক যারা আছে তারা সবাই ভয়ে পালিয়ে গেল। কিন্তু রনি পালাতে পারছে না। ভয় পাওয়ার সত্ত্বেও নিজেকে সংগত রেখে উল্টো তাদের সামনে গিয়ে বলল, কি ব্যাপার, হাতে লাঠি, আন্দোলন করবেন নাকি? লাঠি দিয়ে তোর পুজো করব, দাঁড়া, আমাকে চিকন প্রাণী বলার স্বাদ মিটাচ্ছি। এই বলে হৃদিতা রনির উপর লাঠি তোলা মাত্রই বলে উঠল, এখন যদি ওদের মতো রনিও কেটে পড়ে তাহলে তো মান সম্মান তো যাবেই, তার সঙ্গে এতদিনের চাপাবাজি গিরিও সুনামটাও চলে যাবে। হৃদিতার দল দেখেই ভয় পাওয়ার সত্ত্বেও বুক ফুলিয়ে ক্লাসরুমে চলে আসলো। হৃদিতা রনিকে দেখেই রাগে গজগজ করে স্টেম হাতে নিয়ে এসেই বলে উঠল, তখন আমাকে কি নামে যদি ডেকেছিলিস আরেকবার বল দেখি। হৃদিতার কথায় তোয়াক্কা না করে পুরো গ্রুপের উদ্দেশ্যেই বলে উঠল, কি ব্যাপার আপুরা, আপনারা সবাই দেখছি স্টাম্প হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, খেলতে যাবেন নাকি? এই ফাজিল ছেলে, তুই হৃদিতাকে চিকন প্রাণী বলে সম্বোধন করেছিস কেন? চিকনকে চিকন প্রাণী বলে ডেকেছি তো কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? তানিয়া, চেয়ে দেখছিস কি এই তামিল হিরোকে? স্টেম দিয়ে ফুটার ফুট কয়েকটা দে, নয়তো আমি দিচ্ছি, দেখ। হৃদিতা এই বলে স্টেমটা হাতে শক্ত করে ধরে যেই রনির উপর তুলতে যাবে, খপ করে স্টেমটা হাতে নিয়ে বলে উঠল, মুন্নারে একটু বলি যে তার বোন ক্যাম্পাসে পড়াশোনার নামে তার ভাইয়ার ক্ষমতার বড়াই করে বেড়াচ্ছে। তো আপনি কে বলুন তো? মুন্না সন্ত্রাসীর ডান হাত কিংবা বন্ধুও বলতে পারেন। এবার নিশ্চয় বুঝে গেছেন আমি কতটা খারাপ মানুষ। দিনে দুপুরে মানুষ কাটাকাটি করার অভ্যাস রনির আছে। সেই দিক থেকে আপনারা সামনে মশামাছি মাত্র। মেয়ে বলে সম্মান দিয়ে কথা বলছি, ছেলে হলে তো এতক্ষণে থাপ্পড়ের কানে লাল করে ফেলতাম। পাম মেরে বলতেই হৃদিতার সব বান্ধবী স্টেমগুলো ফেলে দিয়ে কিছুটা ভয়াত্মক চেহারায় প্রথম তানিশাকে বলে ওঠে, কি আপনি মুন্না ভাইয়ের বন্ধু? হৃদিতা তো মুন্নারই বোন। ওই হৃদিতা বল না। জি হ্যাঁ, আপনি ভাইয়ার বন্ধু? জি হ্যাঁ, কিন্তু মুন্না ভাইয়ের কাছে আমি যতটুকু শুনেছি আপনি অতি নম্র ভদ্র একটা মেয়ে, আর ক্যাম্পাসে এসে দেখছি তার পুরোই উল্টো। আচ্ছা একটু অপেক্ষা করুন, মুন্না ভাইয়ের কাছে ফোন দিয়ে ব্যাপারটা পুনরায় শুনছি। এই বলে পকেট থেকে ফোন বের করে এমনি কিছুক্ষণ ঘাটাঘাটি করে কানের কাছে নিতেই হৃদিতার প্রাণ জোড়ানো হাসি দিয়ে বলে উঠল, আপনি শুধু শুধু ভাইয়াকে ফোন করছেন। মুন্নারে একটু বলি যে তার বোন ক্যাম্পাসে পড়াশোনার নামে তার ভাইয়ার ক্ষমতার বড়াই করে বেড়াচ্ছে। ভাইয়াকে বলার কি দরকার? সামান্য একটা ব্যাপারই তো। নেক্সট টাইম কাউকে আর হেনস্থা করব না, প্রমিস। আচ্ছা ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম।
কিন্তু পরের বার যদি ক্যাম্পাসে কোনো ছেলেকে কান ধরে উঠবোস করাতে দেখছি, তো ওই দিন আপনাকেও ওখানেই কান ধরে উঠবোস করতে হবে। কথাটি অবশ্যই মনে রাখবেন। এবার আমি আসি। অপরদিকে এই রিদিতা, আমাদের এখন কি হবে? কি হবে মানে? এই খবিশটার জন্য তো ক্যাম্পাসে কাউকে র্যাগিংও করতে পারবো না দেখছি। দাঁড়া, কালকেই ভাইয়ার কাছ থেকে শুনে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছি। যদি ভাইয়ার লোক হয়ে থাকে তো বেঁচে যাবে, আর যদি আমাদের বোকা বানিয়ে সব চাপা মেরেছে তো ওর খবর আছে। এইদিকে তোরা আমার কোন কাজ করলা বন্ধুরে? শালা, আমাকে বিপদে ফেলে রেখে পালিয়ে এসে পড়লি। কি করবে বল? অমন সন্ত্রাসীর বোনের সঙ্গে কি জেনে শুনে পাঙ্গা নেওয়া ঠিক হবে বল? যদি একবার মুন্না ভাইয়ের কাছে হৃদিতা তোর কিংবা আমাদের নাম নালিশ করে, কি হবে একবার ভেবে দেখেছিস? রাজুর কথা শুনে ইতিমধ্যে হাঁটু কাঁপাকাঁপি অবস্থার উপক্রম প্রায়। তারপরও ও নিজেকে সংহত রেখে বুক ফুলিয়ে বলে উঠল, আরে ধুর, রীতিতা কিছুই বলতে পারবে না। ওকে আমি এমনভাবে চাপাবাজির চক্করে ফেলেছি, এতে কখনো আর ক্যাম্পাসে তার সন্ত্রাসী ভাইয়ের ক্ষমতার বড়াই করবে না। তো কি এমন চাপা মারলি দোস্ত? বলছি শোন তাহলে। বেশ কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা শেষ করে বাসায় আসলো রনি। এসেই কেন জানি না মেয়েটির রাগ মিশ্রিত চেহারাটা বারবার ভেসে উঠছে রনির। ইচ্ছা না থাকার পরেও তার কথাই ভাবতে ইচ্ছা করছে রনির। আর সেটা কেন ইচ্ছা করছে তার মানে এখনও বুঝতে পারছে না রনি। যাই হোক, এই মেয়ের ধারের কাছে যাওয়াও যাবে না। একবার যদি তার মুন্না ভাইকে রনির সম্বন্ধে কিছু একটা বলে তো সে রনিকে জিন্দায় কবর দিয়ে দিবে। না বাবা, এইসবের মধ্যে নিজেকে জড়াবে না। রনি পড়াশোনা করতে এসেছে, সেটাই করবে। বরং যেভাবে সে কাজ করে প্রতিদিন ক্যাম্পাসে চলে আসে। তানভীর, শফিক, রাজু কাউকেই পেল না। এতদিন এদিক সেদিক তাকে দেখলো, হৃদিতাও নেই। দেখে চিন্তামুক্ত লাগছে। প্রফুল্ল মনে ক্যাম্পাসের মাঠে বসে আনমনে ফেসবুকে টাইম পাস করছে। তার মধ্যে হৃদিতা ও তার বান্ধবীদের নিয়ে রনির সামনে হাজির। কিছু একটা বলতে যাবে, এরই মধ্যে হৃদিতাই বলে উঠল, কি রে, কাল না ক্লাসরুমে খুব বড় গলায় বলেছিলি তুই ভাইয়ার ডান হাত? কই, ভাইয়াকে তোর কথা জিজ্ঞেস করলে ভাইয়া বলল রনি নামে আমাদের দলে কোনো সন্ত্রাসী নেই। এই রে, এত জলদি হৃদিতা ওর ভাইয়ের কাছ থেকে সব শুনে ফেলছে। এখন তো চাপাবাজি করার কোনো সুযোগই নেই দেখছে। আর মনে ভাবতেই তানিয়া বলে উঠল, আমাদের সঙ্গে ফাজলামো করার জন্য তোকে এখন ক্যাম্পাসে সবার সামনে কান ধরে 50 বার উঠবোস করতে হবে। নে, জলদি শুরু কর। এই কেলো করেছে? 50 বার কান ধরে উঠবোস করতে বলছে? মান সম্মান তো যাবেই, তার সঙ্গে বন্ধুদের কাছে হাসি তামাশার পাত্র হতে হবে। কিন্তু এখন কি কথা বলে কেটে পড়া যায় সেটাই তো ভেবে পাচ্ছি না। এইসব ভাবতে হৃদিতা প্রচণ্ড রেগেই বলে উঠল, এখন তুই কান ধরবি নাকি ভাইয়াকে ডেকে এনে তোর রাম ধুলাই দিব? দেখুন, আপনারা আমাকে যত ধনীর পরিবারের ছেলে ভাবছেন, আমি তা না। গ্রামের সামান্য একজন কৃষকের ছেলে। এখানে অনেক সংগ্রাম করেই আমাকে আসতে হয়েছে। তবে কোনো অন্যায়ভাবে কাউকে হেনস্থ করতে দেখলে নিজেকে সংযত রাখতে পারি না। অন্যের ঝামেলায় নিজেই জড়িয়ে যাই। কাল কিছুটা রেগেই আপনাকে দুই একটা ভুলভাল কথা বলছি, এই জন্য আমি ক্ষমাপ্রার্থী। আর এই যে হৃদিতা ম্যাম, আপনি তো মুন্না ভাইয়ের বোন, চাইলে যে কাউকে মারধর ক্যাম্পাসে বের করে দিতে পারেন। আজ আমাকেও বলছেন ক্যাম্পাসে সবার সামনে 50 বার কান ধরে উঠবোস করতে। আমার কৃষক বাবা যদি জানতে পারে তার ছেলে ক্যাম্পাসে সবার সামনে কান ধরে উঠবোস করেছে, তাহলে কতটা আঘাত সে পাবে একবার ভাবতে পারছেন? আপনার সন্ত্রাসী ভাইয়ের ক্ষমতার বড়াই দেখিয়ে আমাদের মতো অসহায় গরিব সাধারণ ছেলেকে অসম্মানের মুখে ফেলে দিয়েন না প্লিজ। সরি, আমাদের ভুল হয়েছে। আমরা আসলে এত কিছু বুঝে উঠতে পারিনি। আমিও এত কিছু বুঝে উঠতে পারিনি, সরি। যদি পারেন তাদের সঙ্গে বন্ধুত্ব করে নিন, আর না পারলে তাদের সঙ্গে অন্তত হেনস্থ করেন না প্লিজ। আমার ইমোশনাল ডায়লগ শুনে হৃদিতা, তানিয়া তারা দুজনেই প্রায় আধো কান্না। কথাগুলো কিভাবে বলছি তা আমি নিজেও জানি না। সেদিনকার পর থেকে হৃদিতাকে ক্যাম্পাসে কোনো ছেলেকে হেনস্থ করা দেখিনি। যাই হোক,
আমি তো রিদিতাকে রীতিমতো পাশ কাটিয়ে চলছি। জেনে শুনে তো আর আগুনে পা রাখা সম্ভব না। এভাবেই কিছুদিন কেটে গেল। এর মধ্যে প্রায় সবাই সঙ্গে প্রায় বন্ধুত্ব হয়েছে, কিন্তু রিদিতার সঙ্গে বন্ধুত্ব করেনি। রিদিতাও কখনো আগ বাড়িয়ে কথা বলতে আসেনি। তো একদিন ক্লাসের শেষে গেটে এসে দাঁড়িয়ে ফোন ঘাঁটতেছি, হঠাৎ রিদিতা এসে বলল, রনি, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? আচ্ছা, তুমি আমাকে আপনি বলে সম্বোধন করছো কেন? হুম হুম। না, এমনি। ভাইয়ার কথা ভেবে ভয় পাও নাকি? এই এলাকার সবাই তো আপনার ভাইকে দেখে ভয় পায়, তাহলে আমি কেন ভয় পাবো না? ক্যাম্পাসে প্রথম যখন আসলে তখন তো হিরো হিরো ভাব ধরে চলেছ। তখনও তো জানতে যে আমি মুন্নার বোন, তারপরেও দুষ্টুমি ফাজলামো করেছো। তো এখন কি এমন হলো যে আমার সঙ্গে দেখা হলে কথাই বলছো না? পাশ কাটিয়ে চলে ভাইয়াকে দেখে তুমি একটু বেশি ভয় আপনি পাও। ঠিকই ধরেছেন। আমি আসলে ঝামেলায় পড়তে চাই না, সাধারণভাবেই চলতে বেশি পছন্দ করি। আমি মুন্নার বোন বলে ক্যাম্পাসের সবাই আমাকে পাশ কাটিয়ে চলে। আমিও না বুঝে তাদের সঙ্গে মিসবিহেভ করেছি, এতে তারা আমার ধারের কাছেও আসে না। ওই দিন তোমার কথাগুলো শুনে আমি একদম পাল্টে গেছি। তা আমি খুব ভালো করেই লক্ষ্য করেছি। বাব্বা, তুমি আবার আমাকেও ফলো করো? হুম হুম। না, মানে ক্লাসমেট হিসাবে ওইটুকু ফলো করার অধিকার আমার আছে। আচ্ছা, আমি কি তোমার বন্ধু হতে পারি? হ্যাঁ, অবশ্যই, কিন্তু ভয় পাবার কিচ্ছু নেই। ভাইয়া সন্ত্রাসী হলেও কখনো আমার ফ্রেন্ডদের ওপর আক্রমণ করে না, বুঝলে? ও আচ্ছা। আজ থেকে আমরা ফ্রেন্ড, ওকে? আর আমাদের মাঝে আপনি তুমি বলে কেউ কাউকে সম্বোধন করা চলবে না, ঠিক আছে? ওকে। রিদিতার সঙ্গে এইভাবেই বন্ধুত্ব হয়ে যায়, সেই সঙ্গে ফেসবুক অ্যাকাউন্টও। ক্যাম্পাসে থাকলে তো আড্ডাই হতো, বাসায় থাকলে মেসেঞ্জারে কথা হতো। কিছুদিনের মধ্যে রিদিতার সঙ্গে যে একটা গভীর বন্ধুত্ব হয়ে যাবে তা কখনো কল্পনা করেনি রনি। তা চলুন এবার ক্যাম্পাসের ঘটনায় যাওয়া যাক। ক্লাসে মনোযোগ সহকারে ছাড়ের লেকচার শুনছে, হঠাৎ পেছনের দিকে সত্যিই লক্ষ্য করলো রিদিতা রনির দিকে এক নজরে তাকিয়ে আছে। চোখ ইশারা দিল রনি। কেন রনির দিকে সে তাকিয়ে আছে? রিদিতা মাথা নাড়িয়ে বলল, না, এমনি। রিদিতার কাণ্ড দেখে আনমনে হেসে আবারও ছাড়ের লেকচারে মনোযোগ দিল। ক্লাস শেষে মাঠে নিলয় রাজু শফিকদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছে। এরই মধ্যে রিদিতা এসে বলল, রনি, তুই ফ্রি আছিস? কেন? না মানে তোকে নিয়ে একটু শপিং মলে যেতাম আর কি। আমাকে নিয়ে গেলে তো লাভ হবে না, উল্টো আমাকে খাওয়াতে হবে, বুঝছস? ঠিক আছে, তুই যা, খেতে যাস, তাই খাওয়াবো এবং তোকে সারপ্রাইজও দিব। এখন বল, আমার সঙ্গে যাবি নাকি লসের খাতায় নিজের নামটা বসাবি? কোনটা? হুম হুম। কি সারপ্রাইজ দিবি? তা আমার সঙ্গে গেলেই বুঝবি। আচ্ছা চল চল, দেরি হয়ে যাচ্ছে। আড্ডা থেকে উঠেই রিদিতাকে তাড়া দিয়ে বললাম, বাহ, সারপ্রাইজের কথা শুনে আড্ডা থেকে চট করেই উঠে পড়লি দেখছি। তুই যাই বলিস না কেন, সারপ্রাইজ পেতে আমার প্রচুর ভালো লাগে। জি, এবার চলুন। রাস্তায় এসে রিদিতা নিজের প্রাইভেট কারে না উঠে রিক্সা থামালো। দেখে বলে উঠলাম, তোদের গাড়ি থাকতে তুই রিক্সা থামালি কেন? রিক্সায় করে যেতে আমার ভালো লাগে, তাই রিক্সা থামালাম। ও, এই ব্যাপার। রিকশায় দুজনে ওঠার পর রনি কেন জানি রিদিতার পাশে বসে থাকতে সংকোচ বোধ হচ্ছে, আর এইদিকে রিদিতাও রনির হাত জড়িয়ে ধরে রেখেছে। দেখে ফাজলামো করেই বলে উঠল রনি, আমরা দুজন দুই রিক্সায় গেলেই বেশি ভালো হতো। দুই রিক্সা কেন? না মানে তুই যেভাবে আমার হাত জড়িয়ে ধরে রেখেছিস, এতে বাইরের মানুষজন দেখে ভাবছে আমরা স্বামী স্ত্রী রিক্সায় করে ঘুরছি। এ কথা বলা মাত্র রিদিতা রনির হাত ছেড়ে দিয়ে লজ্জা মাখা সুরেই বলে উঠল, ফাজলামো করিস না তো। ফাজলামও কই করলাম, সত্যি তো কইলাম। তুই সবসময় একটু বেশি, তাই না? না, আগে ঠিক বেশি বুঝতাম না, তবে ইদানিং শুরু করেছি আর কি।
অত বেশি বোঝা ভালো না চান্দু। জি। এইভাবে রিদিতার সঙ্গে দু এক কথা বলে শপিং মলে চলে আসলো। রনির মতো ফোন ঘাঁটতে লাগলো। রিদিতা আমার হাতে ফোন দেখে রাগান্বিত হয়ে বলে উঠল, সারাক্ষণ শুধু ফোন নিয়ে থাকতে হবে নাকি? হুম হুম, তোকে নিয়ে আসলাম এক কাজে, আর তুই করছিসটা কি? তুই তো জানোসই আমার চয়েস বেশি একটা ভালো না। ভালো হতে হবে না, তুই আমার পাশে থাকলেই হবে। আচ্ছা ঠিক আছে চল। হৃদিতার আচরণে আমি তখনই অবাক হলাম যখন ওর কোনো কিছু না কিনে বলল, রনি এই পাঞ্জাবিটা দেখ তো কেমন। তোর বয়ফ্রেন্ডকে গিফট করবি তো নিয়ে নে, একদম ফাটাফাটি হবে। তুই না সবসময় বেশি বুঝিস। ভেবেছিলাম পাঞ্জাবিটা তোকে গিফট করব, এখন আর করবই না। আরে রেগে যাচ্ছিস কেন? মজা করে কথাটা কইছি, বিশ্বাস কর। ফাজিল একটা। এই বলে রিদিতা আমার হাতে পাঞ্জাবি তুলে দিল। বেশ, আমিও খুশি মনে পরিধান করে নিলাম। রিদিতা আমার পরনে পাঞ্জাবি দেখে মুগ্ধ হয়ে বলে উঠল, পাঞ্জাবিতে তোকে দারুণ মানিয়েছে, দেখেছি। সত্যি ভালো লাগছে নাকি পাম দিচ্ছিস? সত্যি অনেক ভালো মানিয়েছে। এখন চল রেস্টুরেন্টে খেতে যাব। তোর জন্য কিছু কিনলি না? আরেকদিন কিনবো, এখন চল রেস্টুরেন্টে খেতে যাব, অনেক ক্ষুধা লাগছে। রিদিতার আচরণে কিছুই বুঝতে পারলাম না। শপিং মলে আসলো ওর দরকারে, এসে রনিকে পাঞ্জাবি গিফট করলো, নিজের জন্য কিছু কিনলো না। যাই হোক, রনিকে পাঞ্জাবি গিফট করেছে, এতেই রনি খুশি। তারপর রিদিতা রনিকে রেস্টুরেন্টে নিয়ে গেল। প্রফুল্ল মনে খাবারগুলো খাচ্ছে। হঠাৎ 5-6টা প্রাইভেট কার রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালো। রেস্টুরেন্টে যার লোক ছিল সব আস্তে আস্তে বের হয়ে গেল। তাদের কাণ্ড দেখে রনি খাবারগুলো গলা দিয়ে নামছেই না। থতমত খেয়ে হৃদিতাকে জিজ্ঞাসা করলো, প্রাইভেট কারে কে আসছে রে? কে আবার? আমার ভাইয়া এসেছে। এটা কিন্তু ঠিক না হৃদিতা, তোর ভাই কেন এখানে আসবে? হৃদিতা আমার ভয়ার্ত চেহারা দেখে বলে উঠল, রেস্টুরেন্টে খেতে আসছে হয়তো, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস কেন? ভয় পাবো না তো নাচবো নাকি? যদি একবার এখানে আসে তখন? আসবে মানে? এসে পড়েছে, ওই দেখ ভাইয়া এদিকেই আসতেছে। হাই ভাইয়া। রিদিতা, তুই খাওয়া দাওয়ার প্রতি বিখালি চলোভাড়া করিস কেন? সকালে এত করে বললাম ব্রেকফাস্ট করে যেতে, আমার কথা না শুনে এতক্ষণ রেস্টুরেন্টে এসে খাচ্ছিস? মানে ভাইয়া তুমি হঠাৎ এখানে? তোকে ফলো করে এখানে আসছি। কখন থেকে লক্ষ্য করছি এই ছেলে শপিং মল থেকে রেস্টুরেন্ট পর্যন্ত তোর সাথেই আসে। কে এই ছেলে? রিদিতার সঙ্গে কথা বলার পর হঠাৎ রনির দিকে তাকিয়ে মুন্না বলল, এই ছেলে তোর নাম কি? মুন্না ভাইয়ের গম্ভীর কণ্ঠ শুনে ভয়ে ভয়ে উত্তর দেওয়ার আগে মুন্না ভাই ধমক দিয়ে বলল, হৃদিতাকে নিয়ে প্রফুল্ল মনে খাবার খাচ্ছে। হঠাৎ 5-6টা প্রাইভেট কার রেস্টুরেন্টের সামনে দাঁড়ালো। দেখে রেস্টুরেন্টের ভিতরে যে যেখানে বসা ছিল তার এক এক করে সবাই কেটে পড়লো। তাদের কাণ্ড দেখিয়ে খাবার খাওয়া বাদ দিয়ে হৃদিতাকে জিজ্ঞাসা করলো, প্রাইভেট কারের কে আসছে রে? লোকজনগুলোই বা কেন এখন থেকে কেটে পড়ছে? ভাইয়া আসছে মনে হয়। হৃদিতা এটা কিন্তু ঠিক না, তোর ভাইয়া কেন এখানে আসবে? ভাইয়াকে দেখি তুই এত ভয় পাচ্ছিস কেন? যদি এখানে আসে তো? আসবে মানে? এসে পড়েছে, ওই দেখ ভাইয়া এইদিকেই আসছে। হাই ভাইয়া। হৃদিতার হাই শুনে মুন্না ভাই বলে উঠল, সকালে ব্রেকফাস্ট করার জন্য এত করে বললাম, আমার কথা না শুনে চলে আসলি। খাবার দাবারের প্রতি এত বেখেলিভাবে চললে হবে কি? মুন্নার আদর মাখা শাসনে হৃদিতা বাচ্চাদের মতো বলে উঠল, সরি ভাইয়া, ভুল হয়েছে। তুমি হঠাৎ রেস্টুরেন্টে কেন? হুম। তোকে ফলো করে রেস্টুরেন্ট পর্যন্ত চলে আসলাম। লক্ষ্য করলাম এই ছেলেটা শপিং মল থেকে রেস্টুরেন্ট পর্যন্ত তোর সাথে আসে বলে কৌতূহলবশত জিজ্ঞেস করতে চলে আসলাম কে এই ছেলে। হৃদিতার কেমন জানি থতমত খেয়ে চুপ হয়ে দেখা গেল। মুন্না ভাই রনির দিকে তাকিয়ে বলে উঠল, এই ছেলে তোর নাম কি? মুন্না ভাইয়ের গম্ভীর কণ্ঠের আওয়াজ শুনে অনেকেই ভয় পেয়ে গেল। আগে থেকেই মুন্না ভাইকে ভয় পেত সবাই। আজ আরও রেস্টুরেন্টে হৃদিতার সঙ্গে ঘুরতে দেখছে, আজ নিশ্চিত রনিকে মেরেই ফেলবো। এইসব ভেবে মুন্না ভাইয়ের কথার উত্তর দেওয়ার আগেই মুন্না ভাই ধমক দিয়েই বলে উঠল, এই ছেলে তোর নাম কি বলছিস না কেন? মানে আমার নাম রনি হাসান।
তো হৃদিতার সঙ্গে রেস্টুরেন্টে কেন? হৃদিতা ওর ভাইয়ার রাগান্বিত হওয়া দেখে স্বাভাবিক করার জন্য বলে উঠল, ভাইয়া তুমি রেগে যাচ্ছ কেন? রনি তো আমার শুধুমাত্র বন্ধু, এছাড়া কিছুই না, বিশ্বাস করো প্লিজ। ও একথা আগে বলবি তো, শুধু শুধু আমাকে রাগিয়ে দিচ্ছিলি। ভেবেছিলাম হেসেলে তোকে কোথা জেলে ফাঁসাচ্ছে। না ভাইয়া, তেমন কিছুই না, রনি খুব ভালো ছেলে, এছাড়া ও আমার খুব ভালো বন্ধু। ও আচ্ছা, সরি ব্রাদার, আমার আসলে মাথা ঠিক থাকে না, কখন কি কাকে বলে ফেলি তা আমি নিজেও জানি না। ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি বরং বাসায় চলে যাই, মাথাটা খুব ব্যথা করছে। আর ছোট ভাই, তুমি কিছু মনে করো না। ইটস ওকে ভাইয়া। মুন্না ভাই এ বলে চলে গেল। এদিকে আমার হাঁটু কাঁপা কাঁপা অবস্থা, গলা শুকিয়ে যাচ্ছিল। ভয় কাকে বলে এই মুহূর্তে খুব ভালোভাবে বুঝতে পারছি। মাফিয়ার বোনের সঙ্গে ফ্রেন্ডশিপ করা মানে আগুনে পা রাখার সমান কথায়। আনমনে ভেবে যাচ্ছি, এর মধ্যে হৃদিতা বলে উঠল, সরি রে ভাইয়া, আসলে ব্যাপারটা বুঝতে পারিনি, ভেবেছে তোর আর আমার মধ্যে কিছু একটা চলছে। ভাইয়ার কথায় তুই মন খারাপ করিস না প্লিজ, বাসায় গিয়ে তোর হয়ে ভাইয়াকে আমি বকে দিব, ঠিক আছে? হৃদিতার কথায় তোয়াক্কা না করে বলে উঠল, এখন আমাকে মেসে যেতে হবে? হ্যাঁ অবশ্যই যাবি, তার আগে খাবারটা শেষ কর। না রে, আজ খেতে ইচ্ছে করছে না। কি আর করার, চল তাহলে। রাস্তায় এসে 2 রিক্সা ডাকতে হৃদিতা বলে উঠল, 2 রিক্সা ডাকছিস কেন? মানে আমার একটু ইমার্জেন্সি নীলয়ের ওখানে যেতে হবে, তুই বরং বাসায় চলে যা। হৃদিতা রনির ব্যাপারে খুব ভালো করে বুঝতে পেরে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, মেসে গিয়ে আমাকে ফোন দিস। ওকে। হৃদিতাকে অন্য রিক্সায় পাঠিয়ে কেমন জানি শান্তি শান্তি লাগছে। এতক্ষণ তো পুরো ভয়ে ছিল, এতদিন এলাকার লোকজনের কাছ থেকে শুনে আসছে, আজ নিজেই দেখলো কথা বলে মাঝে হুট করে রেগে যায়। দিন দুপুরে মানুষজন মেরে ফেলে যে পরোয়া করে না, যদি কোনো ফুলকটির জন্য মুন্না ভাই রনিকে আক্রমণ করে তখন তো রনি শেষ। তার থেকে হৃদিতার সঙ্গে বন্ধুত্ব শেষ করতে হবে। জেনে শুনে বিপদের মুখে পা রাখা মোটেও রনির জন্য কাম্য হবে না। যে ভাবা সেই কাজ। যোগাযোগের মাধ্যমগুলোতে এক এক সবগুলো হৃদিতাকে ব্লক করে দিল। অপরদিকে ভাইয়া তুমি কিন্তু কাজটি মোটেও ঠিক করনি। আরে বাবা সরি বলছি তো। সরি বললে কি হবে, ও তো তোমাকে এমনি অনেক ভয় পায়, আজ আবার তুমি ওকে শাসিয়েছো। আচ্ছা ঠিক আছে, আমার হয়ে তোর ফ্রেন্ডকে বলে দিস, ভাই যে কাজটি করেছে তার জন্য সে অনুতপ্ত এবং সে সরিও বলেছে। এবার ঠিক আছে? ওকে ভাইয়া, আমি এক্ষুনি মেসেঞ্জারে বলে দিচ্ছি। হৃদিতা তার রুমে চলে গেল। ল্যাপটপ ওপেন করে মেসেঞ্জারে টেক্সট দিতে গিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, কি ব্যাপার, আমাকে ব্লকে রেখেছে কেন? দাঁড়া, ফোন দিয়ে এক্ষুনি তোর 12টা বাজিয়ে দিচ্ছি। এই বলে ফোন বের করে কল দিল, কিন্তু ওপাশ থেকেই ব্যস্ত দেখালো। হতাশ হয়ে ফোনটা বালিশের উপর ফেলে দিতে যাবে, হঠাৎ মেসেজের শব্দ পেয়ে হৃদিতা তড়িঘড়ি করে ফোনের স্ক্রিনে তাকিয়ে লক্ষ্য করে অচেনা নাম্বার থেকে একটি মেসেজ আসছে। আগ্রহ নিয়ে পড়তে লাগলো। হৃদিতা, তুই হয়তো আমার উপর এখন ভীষণ রেগে আছিস, কেননা অকারণে একটা মানুষকে যোগাযোগের মাধ্যমে থেকে ব্লকে রাখাটা সত্যি রাগান্বিত হওয়ার একটা ব্যাপার। সে জায়গায় থেকে তুই মোটেও ব্যতিক্রম নস। যাই হোক, এবার মূল কথায় আসি। তুই তো জানিস আমি অনেক দূর থেকে এখানে পড়াশোনা করতে আসছি। বাবা মারও কঠোরতম নিষেধ, ক্যাম্পাসে যেন কোনো প্রকার ঝামেলা না পাকায়। এছাড়া তুই তোর ভাইয়ের সম্পর্কে ভালো করে জানিস, কখন কি করে ফেলে তা সে নিজেও জানে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোর আর আমার বন্ধুত্ব সম্পর্ক এখানে শেষ। ক্যাম্পাসে দেখা হলে প্লিজ আমার সঙ্গে কোনো প্রকার কথা বলতে আসিস না। আল্লাহ হাফেজ, ভালো থাক। হৃদিতা মেসেজটি পড়ে এতটাই রাগ হয়ে যায় যে রনিকে সামনে পেলে সে কাঁচায় চিবিয়ে খেয়ে ফেলবে। অনেকটা রেগে আর মনেই বলে ওঠে, বন্ধুত্ব নষ্ট করে খুব শখ তাই না? কাল ক্যাম্পাসে তোকে মজা দেখাচ্ছি, অপেক্ষা কর। এইদিকে হৃদিতার কাছে মেসেজটি পাঠিয়ে কাজটা কি ভুল করলো? না, কিছুই ভুল করেনি, যা করেছে একদম ভালো করেছে। মাফিয়ার বোনের সঙ্গে কোনোভাবে বন্ধুত্ব রাখা ঠিক হবে না, এইসব ভেবেই ঘুমিয়ে পড়লো।
সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবারের পর্ব শেষ করে মার সঙ্গে কিছুক্ষণ ফোনে কথা বলল। মনটাও কেমন জানি ফ্রেশ হয়ে গেল। তারপর প্রতিদিনকার মতো ক্যাম্পাসে আসলো। ফোনের স্ক্রিনে লক্ষ্য করলো ক্লাস শুরু হতেই প্রায় 20 মিনিট সময় বাকি আছে। টাইম পাস করার জন্য ফেসবুক ঘাঁটতে ব্যস্ত হয়ে গেল। ফেসবুকে মগ্ন থাকা অবস্থায় হঠাৎ কে জানি ফোনটা হাত থেকে কেড়ে নিয়ে কিছু দূর ফেলে দিল। সামনে তাকিয়ে দেখে হৃদিতা প্রচণ্ড রেগে রনির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেদিকে ভ্রুক্ষেপ না করে মাটি থেকে ফোন হাতে নিতে যাব, এর মধ্যে হৃদিতা বলে উঠল, কাল রাতে মেসেজে তুই এসব কি লিখেছিস? নিচুপ। চুপ করে আছিস কেন? উত্তর দে। হৃদিতা, একটু বোঝার চেষ্টা কর। তোর ভাই এমনি অনেক রাগী। কেউ যদি তোর আমার নামে ভুলভাল কান পড়া দেয় তো তোর ভাই আমাকে খুন করে ফেলবে। আমি এত কিছু বুঝি না। তুই আগে যেমন ছিলি তেমনই থাকবি। সরি হৃদিতা, পারবো না। এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হৃদিতার কথায় নিশ্চুপ হয়ে ওখান থেকে সোজা ক্লাসরুমে চলে আসলো। হৃদিতাও রনির পিছু পিছু আসলো। সেদিক আমার কোনো ভ্রক্ষেপই নাই। নিশ্চুপ হয়ে সিটে বসে আছে। নিলয়, তানভীর, শফিক, রাজু এক এক করে সব স্টুডেন্টের ক্লাসে চলে আসলো। রনিও কথা বলার মতো মানুষ পেয়ে গেল। অপরদিকে হৃদিতা শুধু রনির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। একবার হৃদিতার দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিল। এইভাবে হৃদিতাকে ইগনোর করতে লাগলো। এখন হৃদিতা আগ বাড়িয়ে কথা বলতে আসলেও কোনো একটা কাজের বাহানা দেখিয়ে সেখান থেকে সরে যেত। এক প্রকার হৃদিতাকে পাশ কাটিয়ে চলতো আর কি। হঠাৎ একদিন হৃদিতা রনির মেসে এসে বলতে লাগলো, রনি, তুই কিন্তু আমাকে রীতিমতো এড়িয়ে চলছিস, যা আমার একটুও ভালো লাগছে না। প্লিজ আগের মতো হয়ে যা। হৃদিতাকে রনির মেসে দেখে থতমতে খেয়ে বলে উঠল, হৃদিতা, তুই হঠাৎ আমার মেসে? তোর তো ভাব বেশি। ক্যাম্পাসে কথার সময় নেই, তাই মেসে চলে আসলাম। লোকজন তোকে আমার মেসে দেখলে অনেক বড় অসম্মানের মুখে পড়তে হবে। হৃদিতা, প্লিজ তোর বাসায় চলে যা। আমি বরং তোর সঙ্গে কাল ক্যাম্পাসে কথা বলবো। আগে আমার প্রশ্নের জবাব দে। তুই আগের মতো ফ্রেন্ডলিভাবে চলবি, হ্যাঁ অথবা না? আগের মতো ফ্রেন্ডলিভাবে চলা আমার পক্ষে সম্ভব না। বুঝতে পারছিস না কেন? তুই তাহলে আমার কথা শুনবি না, তাই তো? নিচুপ। রনি নীরবতা দেখে হৃদিতা বলে উঠল, এবার তোর সঙ্গে খারাপ কিছু হতে যাচ্ছে, যা তুই কল্পনাও করতে পারবি না। যে ভয়ে তুই আমাকে পাশ কাটিয়ে চলছিস, সেই ভয়টাই তোকে সারা জীবন পেতে হবে। সেই ব্যবস্থা করছি, তার প্রস্তুতি নিয়ে নে। প্রচণ্ড রেগে কথাগুলো বলে হৃদিতা মেস থেকে চলে গেল। হৃদিতার কথায় আগাগোড়া কিছুই বুঝতে পারল না। সারা জীবন ভয়ে থাকতে হবে মানে ও কি বোঝাতে চাইলো? যাই হোক, ওর কথা ভেবে সময় নষ্ট করার কোনো মানেই নেই। তবে একটা বিষয় বুঝতে পারছি না, আমি ওর সঙ্গে কথা কিংবা বন্ধুত্ব না রাখলে কী বা যায় আসে? আমার মতো তো আরও অনেক ফ্রেন্ডই আছে ওর। এর মধ্যে একমাত্র আমি পাশ কাটিয়ে চললে ওর কি সমস্যা? হয়তো হৃদিতা আমাকে ভালো বন্ধু ভাবে। হুট করে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করায় মানতে পারছে না। অপরদিকে হৃদিতা, বোন আমার, কান্না করছিস কেন? মুন্নার কথাটি শুনে হৃদিতা আরো জোরে কান্না করেই বলে উঠল, খবরদার আমার সঙ্গে ভুলেও কথা বলতে আসবা না। মুন্না হঠাৎ তার বোনের অভিমান দেখে থতমত খেয়ে যায়। হঠাৎ আবার কি এমন হলো যে কান্না করছে আনমনে ভেবে মুন্না বলে, আচ্ছা কি হয়েছে আমাকে বলবি তো নাকি? শুধুমাত্র তোমার জন্য আমার বন্ধু বান্ধব কেউ কাছে ঘেঁষতে পারে না। ওই দিন রনিকে একটু শাসিয়েছ দেখে ও আর আমার সঙ্গে কথাই বলবে না। তো দূরের বিষয়, চোখ তুলে তাকানোর সাহসটুকু পায় না। আমি আগ বাড়িয়ে কথা বলতে চাইলেও পাশ কাটিয়ে চলে যায়। ও এ ব্যাপার, রনি কথা বলে না দেখে কান্না করছিস? কান্না করব না তো কি করব? ও আমার এত ভালো একটা বন্ধু, হুট করেই কথা বলা বন্ধ করেছে। এতে কি আমার খারাপ লাগে না? হ্যাঁ অবশ্যই খারাপ লাগবে, তবে তার জন্য যে কান্না করতে হবে হ্যাঁ এমন তো কোনো কথা না। তোর ফ্রেন্ড
আরও অনেকেই আছে, তাদের কথা ভেবে মন খারাপ করে বসে থাকতে তো কখনো দেখিনি। আজ যে চোখে জল দেখছি, এ কান্নার পিছনে অবশ্যই কোনো রহস্য জড়িয়ে আছে, যা আমি জানি না, তাই তো? মুন্নার সন্দেহজনিত কথা শুনে হৃদিতা কান্না মিশ্রিত কণ্ঠেই বলে উঠল, ভাইয়া, তুমি কোন রহস্যের কথা বলছো? আমি মাফিয়া সন্ত্রাসী হতে পারি ঠিকই, কিন্তু দিন শেষে আমার পরিবার পরিজন বলতে কেউ একজন আছে যার মূল্য পৃথিবী সবচেয়ে আমার কাছে বেশি। কে সে মানুষ জানিস? না ভাইয়া। সেটা হলো আমার ছোটো বোন হৃদিতা, যাকে সেই ছোটোবেলা থেকেই এ বুকে আদরে যত্ন বড় করেছি। সেই সঙ্গে তার চা পাওয়া পূরণ করতে ত্রুটি রাখিনি। আর সেই বোন কান্না করতেছে শুধুমাত্র একটা বন্ধুর জন্য। আচ্ছা, তোকে কটা প্রশ্ন জিজ্ঞেস করব, তার সঠিক উত্তর দিবি, লুকাবি না, কেমন? ওকে ভাইয়া। প্রথম প্রশ্ন হলো, তুই কি রনিকে ভালোবাসিস? না, ভালোবাসি না। তাহলে তার জন্য কান্নাকাটি করছিস কেন? রনিকে আমি ভালোবাসি না, তবে ওর সঙ্গে কথা না বললে আমার ভালো লাগে না, সব কিছুতেই খারাপ লাগে কাজ করে। ও যখন আমাকে পাশ কাটিয়ে চলে তখন কেন জানি এমনিই কান্না পায়। এমনটা যদি না হয়ে থাকে, তো তুই নিশ্চিত ওই ছেলেটার প্রেমে পড়েছিস। এর জন্যই তার এড়িয়ে চলাটা সহ্য করতে পারছিস না। ভয় পাওয়ার কারণ নেই, তুই শুধু একবার তোর মনের কথা আমাকে বল, তোদের বিয়ে আমি নিজ হাতেই দেবো, একটু ভেবে দেখ। মুন্নার কথা শুনে হৃদিতা লজ্জিত হয়ে হাসি মুখে রুম ত্যাগ করলো। হৃদিতার আচরণে তার ভাইও বিষয়টি বুঝতে পিছু পা হলো না। আর এইদিকে মামা, আপনার এখান থেকে বিকাশে টাকা তোলা যাবে কি? হ্যাঁ অবশ্যই, এই এজেন্ট নাম্বারে টাকা পাঠিয়ে দিও। ওকে। বিকাশ থেকে টাকা তুলে মানিব্যাগে রাখতে যাব, এরই মধ্যে প্রাইভেট কার কয়েকজন লোক নেমে রনির উদ্দেশ্যেই বলে উঠল। তাদের কথা শুনে থতমত খেয়ে বলল, হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আমরা মুন্না ভাইয়ের লোক। তো আমাকে এখানে ইন্টারফেস করছেন কেন? তা আপনি মুন্না ভাইয়ের কাছে গেলেই বুঝতে পারবেন। এখন কথা না বাড়িয়ে জলদি গাড়িতে উঠুন। সরি ভাই, অকারণে মুন্না ভাইয়ের ওখানে যেতে আমি ইচ্ছুক না। তাছাড়া মুন্না ভাইয়ের সাথে আমার কোনো শত্রুতাও নেই যে তার সঙ্গে আমার দেখা করতে হবে। আপনারা ভাই এবার আসতে পারেন। এখন আপনি ভালোই ভালোই গাড়িতে ওঠেন তো সম্মানের সহিত আমাদের সঙ্গে যেতে পারবেন, নয়তো জোর করে আপনাকে এখান থেকে তুলে নিয়ে যেতে আমরা বাধ্য হব। লোকগুলোর কথা শুনে হাঁটু রীতিমতো কাঁপতে শুরু করলো। মুন্না ভাই রনিকে ডাকছে, তার মানে হৃদিতা নিশ্চয়ই কোনো ঝামেলা পাকিয়েছে। আর মনে ভাবতেই লোকগুলো ধমকের সুরে বলে উঠল, আপনি যাবেন নাকি তুলে নিয়ে যাব? থাক ভাই, তুলে নিয়ে যেতে হবে না, আমি স্বইচ্ছেই আপনার সঙ্গে যাচ্ছি, চলুন। বাধ্য হয়ে মুন্না ভাইয়ের বাসায় আসলো রনি। মনে মনে হাজারো ভয় লাগা কাজ করছে। হৃদিতাও মেসে গিয়ে রনিকে শাসিয়ে আসছে। আজ মুন্না ভাইয়ের হাত থেকে রক্ষা নেই তার। আর মনে এইসব ভাবতেই মুন্না ভাই সিঁড়ি বেয়ে নামতে যা বলল তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? মনে মনে হাজারো ভয় লাগা কাজ করছে। হৃদিতাও মেসে গিয়ে তাকে শাসিয়ে আসছে। মুন্না ভাইয়ের হাত থেকে আজ আর রক্ষা নেই। আনমনে এসব ভাবতেই মুন্না ভাই সিঁড়ি বেয়ে নামতেই বলল, কি রে, তোর সাহস দেখছি অনেক বেড়ে গেছে। মানে ভাইয়া, আপনি কি বলতে চাচ্ছেন? একটু অপেক্ষা কর, সবাই বুঝতে পারবি। মুন্না ভাইয়ের কথার ভয়ে গলা একদম শুকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে আজ আর নিজেকে বাঁচাতে পারবে না। এখন শুধু হৃদিতার উপর রাগ হচ্ছে। ও তো জানতো এইসব ঝামেলা নিজেকে জড়াতে চাই না। এইসব জিনিস শুনে কেন রনিকে বিপদের মুখে ফেলে দিল। তারপর ভেবে নিল আজ মুন্না ভাইয়ের হাতে মরতেই হবে। তাহলে এত ভয় পেয়ে কি লাভ? এসব ভেবেই বলে উঠল, ভাই, আমি খুব সাধারণ একজন মানুষ, এসব ঝামেলায় নিজেকে জড়াতে চাই না। তাছাড়া আপনার সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতাও আমার নেই। তাহলে এখানে আমাকে আনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য অবশ্যই আছে, একটু অপেক্ষা কর, সব বুঝিয়ে দিচ্ছি। মুন্না ভাই এই বলে হৃদিতাকে ডাক দিল। হৃদিতা সঙ্গে সঙ্গে এসে পড়ল। আমাকে দেখে হাসি উজ্জ্বল চেহারা উপস্থাপনা করে মুন্না ভাইয়ের উদ্দেশ্যে বলে ওঠে, ভাইয়া, ডেকেছো কেন? এই ছেলেটার নাম কি রনি? হ্যাঁ ভাইয়া। একেই তো ভালোবাসিস? হুম। মাথা নাড়িয়ে বলল হৃদিতা।
হৃদিতার সঙ্গে কথা শেষ করে মুন্না ভাই রনির উদ্দেশ্যে বলে উঠল, হৃদিতাকে শুধু ভালোবাসিস নাকি বন্ধুই ভাবিস, কোনটা? মুন্না ভাইয়ের কথাটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। অবাক প্লাস ভয় নিয়ে বলি, ভাইয়া আপনি ভুল ভাবছেন। হৃদিতাকে আমি ভালোবাসি না, শুধু বন্ধু ভাবি। হৃদিতা তুই চুপ আছিস কেন? ভাইয়াকে সব কিছু বল। এত ভয় পাবার কি আছে? ভাইয়াকে বলে দে তুই আমাকে ভালোবাসিস। হৃদিতার কাছ থেকে এই কথা শুনে আকাশ ভেঙে যেন রনির মাথার উপরে পড়ার উপক্রম প্রায়। কি বলছি, মাথা কি খারাপ হয়ে গেল নাকি? হৃদিতা এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমাদের মাঝে কখনো ভালোবাসার সম্পর্ক ছিল না, বন্ধুত্বর সম্পর্কই ছিল। আজ হঠাৎ এসব উল্টোপাল্টা কথা বানিয়ে বলছিস কেন? কি আমি বানিয়ে বলছি? তুই আমায় ভালোবাসিস না? আচ্ছা ঠিক আছে, তোকে আমায় ভালোবাসতে হবে না। হৃদিতা এই বলে ছোট বাচ্চাদের মতো কান্না করে তার রুমে চলে গেল। এইদিকে হৃদিতার চোখের জল দেখে মুন্না ভাই রাগান্বিত হয়ে রনির শার্টের কলার চেপে ধরেই বলে উঠল, আমার বোনের চোখের জল দেখলে আমার মাথা ঠিক থাকে না, ইচ্ছে করছে তোকে এখানে শেষ করে দিই। ভাই আপনি বিশ্বাস করুন, আমার আর হৃদিতার মাঝে কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না। ও বানিয়ে এসব বলছে। হৃদিতা আমার শুধু বোন না, ও আমার মেয়ের মতো। ছোট থেকে যখন যা চেয়েছে তাই এনে দিয়েছি। এবারেও তার আবদার আমি পূরণ করব, আর তা এই দুদিনের মধ্যেই। জয়নাল, বিয়ের সমস্ত আয়োজন প্রস্তুত কর, কালকে এদের বিয়ে সম্পন্ন করব ইনশাল্লাহ। জি আচ্ছা ভাই, আমি বরং এক্ষুনি ডেকোরেশন এবং লাইটিংয়ের পুরো বাড়ি আলোকিত করার ব্যবস্থা করছি। খুশিতে গদগদ হয়ে জয়নাল বলে। মুন্না ভাইয়ের কাছ থেকে বিয়ে নামক শব্দটি শুনতে পেয়ে পায়ের নিচ থেকে মাটি সরে গেল। পৈশসী মাফিয়ার বোনকে বিয়ে করতে হবে না, কোনোভাবেই সম্ভব না। এই বিয়েটা রনি করতেই পারবে না। আনমনে ভেবেই বলল, ভাইয়া আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। হৃদিতাকে আমি বিয়ে করতে পারবো না। মুন্না ভাই রাগান্বিত সুরে বলে ওঠে, ছোট ভাই এত বেশি বোঝো না, হিতে নিজের জীবনটা কিন্তু হারাতে হবে। এবার মনের মধ্যে ভয় ঢুকে গেল। নিমিষেই চুপ হয়ে গেলাম। সন্ত্রাসীর পালায় পড়েছি, তাদের কথার প্রতিবাদ করলেই নিশ্চিত জীবন হারাতে হবে। তার থেকে চুপ করে থাকাই শ্রেয় হবে। একদিন পর বিয়ের সকল নিয়ম কানুন মেনে রনি আর হৃদিতার বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। বিয়েতে সকল বন্ধু বান্ধব উপস্থিত ছিল, শুধু রনির পরিবার আর আত্মীয় স্বজন উপস্থিত ছিল না। তাদের কথা ভেবে খুব খারাপ লাগছে। হৃদিতা ওর জিদের প্রাধান্য দিয়েই হয়তো রনিকে বিয়েটা করতে বাধ্য করেছে, কিন্তু রনির মনের অবস্থা একেবারে বুঝতে চেষ্টা করলো না। ছাদের কিনারে এসে আনমনে ভাবছে, পড়াশোনা করতে এসে বিয়ের চক্রে যে এভাবে পড়ে যাব তা কখনো কল্পনা করিনি। ওইদিকে বাবা মা ভাইয়া ভাবি, তারা হয়তো আমার বিয়ের কথা জানতে পারলে অনেক কষ্ট পাবে। এখন এসব ভেবেই বা কী হবে? বিয়ে তো আমি স্বইচ্ছায় করিনি। আনমনে ভেবে পেছনের দিকে ফিরে তাকাতেই নিলয়, তানভীর, তানিয়া তাদেরকে দেখতে পেলাম। চুপ হয়ে আছি দেখে তানিয়া বলে উঠল, কি রে, মন খারাপ করে আছিস কেন? এটা তোরাই ভালো জানছস। রনি প্লিজ মন খারাপ করিস না। হৃদিতা তোকে আগে থেকেই পছন্দ করত, যার দরুন ও নিজেই আগ বাড়িয়ে তোর সঙ্গে বন্ধুত্ব করেছে। এসব কিছুই ভালোবাসার স্বার্থে করেছে। মুন্না ভাইকে নিয়ে হৃদিতাও অনেক ভয় পেত যদি তোর সত্যি কোনো ক্ষতি করে ফেলে। এ ভয়ে ভালোবাসার কথাটি প্রকাশ করেনি, বরং তোকেও বুঝতে দেয়নি। ইভেন আমাকেও অনেকদিন পর জানিয়েছে। পরিশেষে তুই কি করলি? মুন্না ভাইয়ের সামান্যতম ধমকানোতে হৃদিতাকে ইগনোর করতে শুরু করলি। তোর এই ইগনোর করাটা সত্যি নিতে পারছিল না। তারপর আর কি, হৃদিতা ওর ভাইকে সবটা বলে প্ল্যান করেই তোকে ব্ল্যাকমেল করে বিয়েটা করে ফেলে। তানিয়ার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। হৃদিতা আমাকে সত্যি সত্যি ভালোবাসতো আর আমি কিছুই টের পেলাম না। তবে হৃদিতাকে একটু শাস্তি ভোগ করতেই হবে। আমাকে ভয় দেখিয়ে বিয়েতে মত নিয়েছে, এর শাস্তি যদি না দেই তা কেমনে কি? কিরে, কোথায় হারিয়ে গেলি? তানিয়ার কথায় ভাবনার ঘোর কেটে গেল। মানে কি যেন বলছিলি? কিছুই না, তুই এখন বাসর ঘরে যা। রাত প্রায় 12টা বাজতে গেল। ওইদিকে বেচারা হৃদিতা তোর অপেক্ষার প্রহর গুনছে মনে হয়। ধ্যাৎ তেরি, আমি আছি টেনশনে, তুই আসিস ফাজলামোর মুডে। বন্ধু লেট করছিস কেন? যা বিড়ালটা আগে ভাগে মেরে আয়, নয়তো হাতছাড়া হয়ে যাবে।
তানভীর, নিলয়, তানিয়া তারা রনিকে নিয়ে দুষ্টামি ফাজলামো করছিল। রিদিতা এসে কোনো কথা না বলে রনির হাত টেনে রুমে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে বলে উঠল, এই যে হিরো, আমাকে এখানে বসিয়ে রেখে ছাদে আড্ডা দিচ্ছিলেন কেন? মন চাচ্ছিল তাই ছাদে আড্ডা দিচ্ছিলাম, তাতে তোর কি? এখন থেকে আমার ওই সব বুঝলেন? রিদিতার হাসি উজ্জ্বল চেহারা দেখে বুঝতে পারলো সে অনেকটাই আনন্দিত, কিন্তু রনি কেন জানি আনন্দিত হতেই পারছে না। মন খারাপ নিয়ে বিছানায় বসে পড়ল। রনির চেহারায় বিষণ্ণতা প্রতিছবি দেখে রিদিতা বলে উঠল, সরি, আমি আসলে তোকে এতটা প্যারা দিতে চাইনি। তোর ইগনোর করাতে আমি সত্যি অনেক আপসেট হয়ে যাচ্ছিলাম। ভাবতাম এই বুঝি আমার কাছ থেকে একবারে দূরে যাচ্ছিস। রিদিতার অনুশাসনের কথাটি শুনে তার দিকে তাকিয়ে বলে ওঠে, তুই আমাকে যে ভালোবাসতি এ কথা একবারও প্রকাশ করিসনি। আমাকে একবার জিজ্ঞেস করে তো জানতে পারতি, তা না করে এমন এক কাণ্ড করে ফেললি, তা সত্যি অবিশ্বাস্য। আমার ভালোবাসার কথা তোকে বললে কি হতো? উল্টো কোনো কিছু না ভেবে আমাকে না করে দিতি, কারণ একটাই ছিল আমার ভাই সন্ত্রাসী, আর ভাইয়াকে তুই অনেকটাই ভয় পাইতি। এই জন্যই তো তোকে ভালোবাসার কথাটি বলতে পারি নাই। তা না হয় বুঝলাম, কিন্তু বিয়ের বিষয়টি এত জলদি করলি কেন? তুই জানোস না আমি এখনও স্টুডেন্ট, বাবার টাকায় চলছি, তার সঙ্গে লেখাপড়াও করছি। এখন তো আমার ভবিষ্যৎটাও অন্ধকার হয়ে গেল। দেখছি তোর এই পাগলামোতে আমার রঙের লাইফটা এখন সাদা কালোতে পরিণত হয়ে গেল। রাগে পুরো শরীর রিরি করছে। মন চাচ্ছে রিদিতাকে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়, কিন্তু সন্ত্রাসী ভাইটার জন্য পিছপা হতে হচ্ছে। নিজের রাগ নিজের মাঝেই ধামাচাপা দিতে হচ্ছে। ঠুর, লাইফটাকে শেষ করে দিল। এইসব ভেবে কম্বল মুড়িয়ে চোখ বুঝে ফেল। কিছুক্ষণ পর রিদিতা রনিকে জড়িয়ে ধরে কানের কাছে এসে বলল, ঘুমিয়ে পড়েছিস কেন? আজ না আমার বাসর রাত? কথাটা শেষ হওয়ার মাত্রই রিদিতাকে ঝাটকানি মেরে সরিয়ে দিয়ে বলল, কিসের বাসর রাত? আজ আমার মরণ রাত। রনির কথা শুনে রিদিতার হাসি উজ্জ্বল চেহারা নিমেষেই মলিন হয়ে গেল। ছি, এসব অলক্ষণে কথা মুখে আনতে নেই। বুঝতে পারছি আমার ওপর তোমার অনেক রাগ জমে আছে, তাই না? চাইলে আমাকে আঘাত করে তোমার রাগ নিবারণ করতে পারো, বাধা দিব না, কিন্তু রাগের ঘোরে এসব অলক্ষণে কথাবার্তা বলো না প্লিজ। রিদিতা আদো কান্নার চেহারা দেখে এবার বুঝতে পারলো মেয়েটা সত্যি আমাকে অনেক ভালোবাসে। ভালোবাসা ছাড়া এরকম পাগলামি করা সম্ভব না। এমন মেয়েকে লাইফ পার্টনার হিসেবে পেয়ে মন্দ হয়নি। তারপরেও আমাকে আর একটু বাজিয়ে দেখতে হবে সে কতটা আমায় ভালোবাসে। আনমনে ভাবতেই রিদিতা আদো কান্না সুরে বলে, কি ভাবছো? রিদিতাকে কাঁদানোর জন্য বলল, ভাবছি কি করে নিজের জীবন শেষ করে যায় সে চিন্তাই করছি, কিন্তু নিজের জীবন নিজ হাতে তো শেষ করা সম্ভব না, তাই অন্য কোনো উপায় ভাবতেছি। বাসর রাতে সবাই কত রোমান্টিক কথা বলে, আর তুমি আমাকে এসব বলে কাঁদাতে চাচ্ছ? তোর সঙ্গে কথা বলার আমার বিন্দুমাত্র ইচ্ছা করছে না। কখনো আমার কাছে থেকে ভালোবাসা পাবি না। স্ত্রী হিসাবে আমার কাছে অবহেলিত হয়ে থাকি। এই বলে কম্বল আর বালিশ নিয়ে সোফায় ঘুমিয়ে পড়লাম। চোখ বুঝতেই ঘুমের রাজ্যে কখন হারিয়ে গেছি তা নিজেও জানি না। সকালে পাখির কিচিরমিচির শব্দ শুনে ঘুম ভেঙে গেল। চোখ মেলে পাশে তাকাতেই লক্ষ্য করলো রিদিতা সোফায় বসা অবস্থায় ঘুমিয়ে আছে। একদম বাচ্চাদের মতো নিষ্পাপ লাগছে। এমনিতেই অনেক রূপবতী, ঘুমানো অবস্থায় তার রূপের ঝলক আরও বৃদ্ধি পেয়েছে। ইচ্ছা না থাকার পরেও তার কপালে চুমু এঁকে দিতে হঠাৎ নড়েচড়ে উঠে দেখে জলদি ওখান থেকে সরে যেতে চাইলে পিছন থেকে রিদিতা বলে ওঠে, রাতেই না বললেন আমাকে একটুও ভালোবাসবেন না, এখন আবার লুকিয়ে কিস খাওয়া হচ্ছে তাই না? এই রে, তোরা খেয়ে গেলাম। কমিয়ে তো ছিল, টের পেলো কেমনে? নাকি আমার আগেই ঘুম ভেঙেছে? যাই হোক, কোনো এক কথা বলে বিষয়টা ধামাচাপা দিতে হবে। মানে তোর কপালে মশা বসেছিল, তাই মশাটাকে মারাতেই কাছে গিয়েছিলাম, এছাড়া অন্য কিছু না। জনাব, আপনার মনে দুষ্টুমির উদয় হয়েছে,
তা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। এই বলে আমার একদম নিকটে এসে বলে, এত সংকোচ বোধ করছো কেন গো? আগু পিছু তো আমার কাছেই তোমাকে ধরা দিতে হবে। অসম্ভব, তোকে আমার স্ত্রী হিসাবে মেনে নিচ্ছি না। মেনে তো আমাকে নিতেই হবে জনাব। রিদিতা, বাইরে বের হ, কতই রোম্যান্স করবি। দরজার ওপর থেকে তানিয়ার কথা শুনে হৃদিতা রনির কাছ থেকে চট করে সরে গেল। হৃদিতার কাণ্ড দেখে আনমনে হেসে উঠল রনি। রনির হাসি দেখে হৃদিতা বলে উঠল, কি হলো, হাসতেছো কেন শুনি? হুম। হেমনি। দরজার ওপাশ থেকে তানিয়া দরজা ধাক্কা মেরে বলে ওঠে, কি রে, দরজা খুলবে নাকি ভেঙে ভেতরে যাব? আরে আসতেছি, দাঁড়া। হৃদিতা এই বলে দরজা খুলে দিল। প্রথম তানিয়া রুমে প্রবেশ করলো, তারপর এক এক করে তানবীর, নিলয়, শফিক, রাজু সবাই এসে রনির দিকে তাকিয়ে ফাজলামোর সুরে বলে উঠল, বাসরাত কেমন কাটলো দোস্ত? তোদের মুখে কোনো কথা নেই, এসেই একটা বলতে হবে অদ্ভুত। এই বলে তাদেরকে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে গেল। শালা, তোরা বন্ধু নামে হারাবি, মাফিয়ার বোনকে বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছে, বুঝতে পারছিস না? বাসরাত কেমনে হবে এটা আবার আমাকে জিজ্ঞাসা করতে হবে নাকি? আনমনে একাই বকবক করছে। অপরদিকে এই যে আপুমনি, বাসরাত কেমন কাটালেন? আর বলিস না, এতদিন সিনেমায় যে কাহিনী দেখেছি সেম কাহিনী আমার সঙ্গে হয়েছে। মানে? কাল রাতে আমাদের স্বামী স্ত্রীর মাঝে আলিঙ্গন হয়নি রে। অনেক স্বপ্ন ছিল ফুলশয্যার রাতে স্বামীর সঙ্গে প্রেমালাপ করব, কিন্তু খব্বিশটা রেগে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ল। আমারও কোনো কিছু বলার সাহস হচ্ছিল না। নিরুপায় হয়ে তার পাশে রাতে পাড়ি জমিয়েছি। খব্বিশটা একবারও জিজ্ঞেস করলো না যে বিছানায় না ঘুমিয়ে সোফায় কেন ঘুমাচ্ছি। কি আর করার, বিয়েটা তো ও করতেই চায়নি, কিন্তু তোর ভাইয়ের চাপে মত দিতে বাধ্য হয়েছে। যাই হোক, তুই ওকে আরো অনেক বেশি ভালোবাসবে, যাতে তোকে ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে না পারে। ঠিক আছে, আমি বরং সেটাই করব। এবার আমরা তাহলে আসি। ওকে। এইদিকে ওয়াশরুম থেকে বের হয়ে লক্ষ্য করলো পুরো রুমে ফাঁকা। কি ব্যাপার? তানবীর, নিলয়, শফিক তারা কোথায় গেল? ঠ্যাত, হারামেগুলো না বলেই চলে গেল। হারমোনে ভেবে বিছনায় বসে আছে। হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে দরজার দিকে তাকাতেই লক্ষ্য করলো হৃদিতা খাবার হাতে নিয়ে আসছে। এদিকে খিদে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। এই যে জনাব, খেয়ে নিন। খিদে নেই। সংকোচ বোধ করলে তো আর পেট ভরবে না, খেয়ে নিন প্লিজ। বললাম না খিদে নেই। এত করে যখন বললাম খেতে চাচ্ছেন না, তো না খাইয়ে থাকেন, গেলাম আমি। রনিও কোনো কিছু না বলে চলে যাচ্ছে দেখে হৃদিতা পিছন থেকে ডাকলেও নাসিনের দরজা টপকাবো, এর মধ্যে আচমকা মুন্না ভাই এসে বলে ওঠে। পিছন দিক থেকে হৃদিতা ডাকলেও তার ডাকে সাড়া না দিয়ে চলে যাচ্ছে দেখে হৃদিতা পিছন পিছন আসছে। আচমকা মুন্না ভাই দরজার সামনে এসে দাঁড়িয়েই বলে উঠল, রনি কোথায় যাচ্ছ? দেখো না ভাইয়া, ও না খাইয়ে বের হচ্ছে, আমার কোনো কথাই শুনছে না। হৃদিতার অভিযোগ সুরে কথাটি শুনে মুন্না ভাই দীর্ঘশ্বাস ফেলেই বলে উঠল, সে কি, না খেয়ে যাচ্ছ কেন? ভাইয়া, আমার খেতে নেই। তা তো বললে চলবে না। এ রিদিতা, টেবিলে খাবারগুলো রেডি কর। এই বলে মুন্না ভাই রনির হাত ধরে টেবিলের দিকে নিয়ে গিয়ে চেয়ার টেনে ইশারায় বসতে বলে। রনিও বাধ্য ছেলের মতো বসে পড়ে। তারপর এক এক করে খাবারের আইটেম হৃদিতার সামনে এগিয়ে দেয়। ইচ্ছা না থাকার পরও খেতে শুরু করে। কিছুক্ষণ নীরবতা থাকার পর মুন্না ভাই বলে ওঠে, পৃথিবী জুড়ে আপনজন বলতে আমার ছোট বোনটাই আছে। অকালে মাকে হারিয়েছি। মার মৃত্যুর পর বাবা আরেকটা বিয়ে করে আমাদেরকে অবহেলা অনাদারে ফেলে চলে যান। অনেক কষ্টের মাঝে আমার ছোট বোনটাকে কুলে পিঠে করে বড় করেছি। কখনো তার চোখের জল আসতে দেয়নি। নিজের স্বাদ আহ্লাদ বিসর্জন দিয়ে আমার বোনটার চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়েছি। তবে আমার বোনটা অনেক চাপা স্বভাবের, কখনো মুখ ফুটে কোনো কিছু আবদার করে না। আমি আন্দাজ করে এক এক সময় এক এক সারপ্রাইজ তাকে এনে দিতাম। সেদিন ওকে যখন কান্না করতে দেখলাম, তখন জিজ্ঞেস করলে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, ভাইয়া, তোমার জন্য আমার বন্ধু বান্ধব ইগনোরে চলে, কথা বলে না। কথাটি শুনে আবার যখন তাকে জিজ্ঞেস করলাম, কে কথা বলে না আমাকে বল, তখন সে তোমার নামটি বলেছিল। আমি ভেবেছিলাম ও শুধু তোমাকে বন্ধু ভাবে না, তার থেকেও অন্য কিছু।
আনমনে ভেবে সন্দেহবশত জিজ্ঞেস করি, তুই কি রনিকে ভালোবাসিস? আমার কথার শব্দে না প্রকাশ করে, মাথা ঝুঁকে হ্যাঁ সম্মতি জানিয়েছিল। তারপর কোনো কিছু না ভেবে বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিই এবং তোমাকে ভয় দেখিয়ে বিয়েতে মত নিতে বাধ্য করি। এটা অবশ্য বড় অন্যায় করে ফেলেছি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আর তোমাদের প্রশ্নের বিন্দুমাত্র ক্ষতিও আমি হতে দেব না, এ বিষয়ে নিশ্চিত থাকতে পারো। মেসে থাকার কোনো দরকার নেই, আমাদের এখানেই থাকবে। প্রয়োজনে তোমার বাবা মার সঙ্গে কথা বলে সব কিছু স্বাভাবিক করব। এতে যদি ওনাদের পা পর্যন্ত ধরতে হয় তো আমি তাই করব। তারপরও নিজের মাঝে রাগ কিংবা মন খারাপ নিয়ে থেকো না ভাই, প্লিজ। মুন্না ভাই এইরকম ধারা কথাবার্তা শুনে একটু না অনেকটাই অবাক হয়েছে যে মুন্না ভাই মানুষকে হুমকি ধুমকি কথা বলে, আজ রনির সঙ্গে এত মলিন ভাষায় কথা বলছে, তার সত্যি অবিশ্বাস্য। হয়তো বিয়েটা রনিকে বাধ্য হয়ে করতে হয়েছে ঠিকই, কিন্তু হৃদিতাকে যে রনির অপছন্দ তেমন কোনো বিষয় না। স্ত্রী হিসেবে হৃদিতাকে রনির বেশ পছন্দই হয়েছে, এইসব ভেবেই বলে উঠল, আচ্ছা ভাইয়া, ঠিক আছে, রিদিতাকে আমি স্ত্রী হিসেবে মেনে নিয়েছি, কিন্তু আমি তো এখনো বেকার। হৃদিতার দায়িত্ব তোমাকে এখনই নিতে হবে না। যতদিন না তোমার পড়ালেখা শেষ না হচ্ছে ততদিন তোমরা আমার দায়িত্বে থাকবে, সমস্যা নেই। তাছাড়া এই সয় সম্পত্তি সবই তো আমার ছোট বোনটার জন্য। আর হ্যাঁ, কিছুদিন পর তোমার বাবা মাকে সব বুঝিয়ে বলবো না, কেমন? জি আচ্ছা। মুন্না ভাই চলে যাওয়ার পর হৃদিতা বলে উঠল, ভাইয়া হয়তো তোমাদের চোখে খুনি সন্ত্রাসী, কিন্তু আমার চোখে পৃথিবীর সেরা ভাইদের মধ্যে আমার ভাইয়া একজন। তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এই বলে হৃদিতার চোখে জল মুছে রুমে চলে গেল। বুঝতে পারলো সে অনেকটাই ইমোশনাল হয়েছে। বাসায় ভালো লাগছে না দেখে ক্যাম্পাসের মাঠে আড্ডা দিতে চলে আসলো। বন্ধুরা রনিকে দেখা মাত্রই খোঁচা মেরে কথা বলা শুরু করলো। কি বন্ধু, পরিশেষে মাফিয়ার বোনকে বিয়ে করেই ফেললি? একদিক থেকে ভালোই হয়েছে, আমাদের সঙ্গে আর কেউ উচ্চ গলায় কথা বলতে পারবে না, বিকজ তুই আমাদের সঙ্গে আছিস। ধুর, বাদ এসব কথা, এমনিতেই অনেক পেরায় আছি, কোনো কিছু নেই, ভালো লাগছে না। সে কি, কাল বিয়ে করলি আর আজ বলছিস ভালো লাগছে না? গুরু, আর কটা দিন যাক, তারপর না হয় এই কথা মুখে উচ্চারণ করো গুরু। বেশ, বন্ধুদের এক দুই কথায় আড্ডার ভালো জমে গেল। মন খারাপ থাকলেও এখন আর তা নেই। আড্ডা শেষ করে হৃদিতাদের বাসায় না গিয়ে সোজা মেসে চলে আসলাম। বাড়িওয়ালা আমাকে দেখেই বলে উঠল, বাবা তুমি মেসে থাকো না প্লিজ, ভীষণ ঝামেলায় পড়ে যেতে হবে। আঙ্কেল, আপনি হঠাৎ এ কথা বলছেন কেন? মুন্নার ভাইয়ের কঠোর আদেশ, তা আমাকে পালন করতেই হবে। ও আচ্ছা। এই বলে মেস থেকে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি আর ভাবছি, মুন্না ভাই সত্যি অনেক বড় মাপের সন্ত্রাসী। বাড়িওয়ালাকে কি না কি বলেছে, সে কোথায় বাড়িওয়ালা মানতে বাধ্য হয়েছে। আমার লাইফে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা কখনো কল্পনাও করিনি। ভাগ্যের লিখন এমনই হয়তো ছিল। হারমোনি ভাবছি আর গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি। হঠাৎ পকেটে রাখা ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে লক্ষ্য করলাম হৃদিতার কল। গুরুত্ব না দিয়ে কেটে দিলাম। বেশ, আবারও কল দিল। এবার কল কেটে না দিয়ে রিসিভ করলাম। ওপাশ থেকে সাজালো কণ্ঠে হৃদিতা বলে উঠল, আমার কল রিসিভ করছো না কেন? কল রিসিভ না করলে কথা কার সঙ্গে বলছিস? প্রথমবার তো কল কেটেই দিলা। আমার ইচ্ছে হয়েছে, কল রিসিভ করিনি তো কোনো সমস্যা? হয়েছে, আর বলতে হবে না, বাসায় আসো। যেতে পারবো না। এসে পড়ো, নয়তো ভাইয়ার লোকজন পাঠিয়ে দিব কিন্তু। থাক, লোকজন পাঠিয়ে দিতে হবে না, আমি আসতেছি। কল কেটে তারপর তড়িঘড়ি করে বাসায় চলে আসলো। রুমে এসে হৃদিতাকে কিছু একটা বলতে যাবে, এরই মধ্যে হৃদিতা আচমকা এমন একটা কাণ্ড করলো তার সত্যি অবিশ্বাস্য। রুমে এসে হৃদিতার উদ্দেশ্যে বলে উঠল, আমাকে এভাবে হাতের নাগালে নাচাচ্ছিস কেন? রনির প্রশ্নের উত্তর না দিয়ে হৃদিতা বলে উঠল, চোখটা একটু বন্ধ করো তো। হঠাৎ চোখ বন্ধ করব কেন? প্লিজ বন্ধ করোই না, সারপ্রাইজ আছে। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করলাম, তবে বেশিক্ষণ থাকতে পারবো না। ওকে। হৃদিতার কথা মতো চোখ বন্ধ করা মাত্রই হৃদিতার ঠোঁটের উষ্ণতা অনুভব করলো, তবে বেশিক্ষণ না। চোখ মেলে তাকানো মাত্র হৃদিতার দৌড়ে পালিয়ে গেল।
এইদিকে রিদিতার ঠোঁটের উষ্ণতা পেয়ে কেমন জানি একটা ঘরের মাঝে পড়ে গেল রনি। এইরকম একটা কাণ্ড করবে তার সত্যি অবিশ্বাস্য বলেই মনে হচ্ছে। এখন শুধুই ঘুরে ফিরে রিদিতার ঠোঁটের উষ্ণতা পেতে ইচ্ছা করছে। পালিয়ে যাবে কোথায়? রনির সামনে তো ওকে আসতেই হবে, তখন রনিও তার বদলা ভালোভাবেই নেবে। রুম থেকে বের হয়ে রিদিতাকে আশেপাশে খুঁজতে লাগলো। চারিদিকে চোখ বুলিয়ে নিল, কোথাও নেই। ফোন বের করে কল দেওয়া মাত্রই কিচেনের রুম থেকে রিদিতার ফোন বেজে উঠল। তারপর এদিক সেদিক না তাকে কিচেনে গিয়ে লক্ষ্য করলো খুব মনোযোগ সহকারে রান্না করছে। হাতের নাগালে ফোন কল টুং টুং করে বাজছে, সেদিকে কোনো ফুরুক্যাফে নেই। রনি কম কিসের শুট করে পিছনে গিয়ে রিদিতাকে জড়িয়ে ধরলো। আচমকা জড়িয়ে ধরাতে কেঁপে উঠে প্লাস তুতলিয়ে বলে, কে? আপনার হাজব্যান্ড। আহ, আচ্ছা, হঠাৎ কি মনে করে আমার কাছে আসলেন? আমার বউটাকে একটু আদর করতে চলে আসলাম। বেশ, কথাটি শুনেই রিদিতা রনির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতেই বলে ওঠে, না না না, আদরের কোনো দরকার নেই। দেখছো না রান্না করছি, ছাড়ো আমাকে। ছাড়ব না, তখনকার সারপ্রাইজটাতে আমার মন ভরেনি, সুতরাং সারপ্রাইজটা পুনরায় আবার চাই। এই বলে রিদিতার গলায় নাক ডুবিয়ে দিলাম। কিচেন রুমে এসে আপনাকে এত রোমান্টিক হতে হবে না, কেউ দেখে ফেললে লজ্জায় মুখ দেখাতে পারবো না। ছাড়েন বলছি। এত সুন্দরী বউ পাশে থাকলে সবাই রোমান্টিকই হবে, তাহলে আমার কি দোষ? এই বলে রিদিতার ঠোঁটের উষ্ণতা নিতে যাবে, হঠাৎ গরম ছেনি হাতে চেপে ধরায় চট করে রিদিতার কাছ থেকে সরে গিয়ে বলে ওঠে, বউ না ডাকাত, একটু কাছে এসেছি বলে গরম ছেলেরই ছেঁকা দিতে হবে? ধুর, তোর কাছে আসাই আমার ভুল হয়েছে। মানা করার পরেও শুনছিলে না কেন? ঠিক আছে, ভুল আমারই হয়েছে, আপনি রান্না করেন। এই বলে রেগে মেগে কিচেন রুম থেকে চলে আসলাম। ধুর, মুডটাই নষ্ট করে দিল। কিছুক্ষণ পর রিদিতার রুমে এসে দুষ্টমির স্বরেই বলে ওঠে, কেমন লাগে? ফুলসজ্জার রাতে আপনি আমাকে ছ্যাঁকা দিয়েছেন, তাই এর প্রতিশোধ নিলাম। এইবার তাহলে রনির প্রতিশোধটা নিয়ে নেওয়ার পালা। এই বলে বিছনা থেকে নেমে রিদিতার দিকে এগিয়ে যাচ্ছে দেখে পালানোর চেষ্টা করার আগেই খপ করে তার হাত ধরে হেঁচকা টেনে বুকে জড়িয়ে নিয়ে বলল, এবার তোর কাছ থেকে আমাকে কেমনে সরাবি? নিজেকে বাঁচানোর টেকনিক আমার জানা আছে, তা দেখতে চাও? ওকে, চেষ্টা করে দেখতে পারিস। পারমিশন পাওয়া মাত্রই হাতে সজোরে কামড় বসিয়ে দিল। ব্যথা পাওয়ার সত্ত্বেও মুখে হাসি এনে বলে উঠল, এই সামান্য কামড়ে আমার কিছুই হবে না, বুঝছস? একটুও ব্যথা পাওনি? না, পাইনি। এই বলে রিদিতাকে বিছানায় নিয়ে প্রথমেই কপালে চুমু এঁকে দিলাম, তারপর স্বামী স্ত্রীর মধুর ভালোবাসায় দুজনেই হারিয়ে গেলাম। আলিঙ্গনের পর রিদিতা আমার বুকে মাথা রেখে জড়িয়ে শুয়ে আছে। দুইজনের মাঝে কোনো কথা নেই, মনে হচ্ছে এই মুহূর্তে আমাদের দুজনই বাকরুদ্ধ হারিয়েছি। নীরবতার প্রহর ভেঙে রিদিতা বলে ওঠে, আমাকে ছেড়ে কখনো যাবে না তো? নীরবতার মাঝে রিদিতার কথাটি শুনে থতমত খেয়ে বলে ওঠে, চলে যাবার প্রশ্ন আসছে হঠাৎ? না, মানে বিয়ে তো আমাকে স্বইচ্ছাই করেনি, চাপে পড়েই মত দিতে বাধ্য হয়েছ। এর জন্য তোমাকে নিয়ে আমার অনেক ভয় হয়। হ্যাঁ, যেতেও পারি, ঠিক নেই। ফাজলামো করে বলতেই রিদিতা ভীষণ ক্ষেপে আমার বুকের উপরে উঠে বলে, এই কথা মুখে আরেকবার উচ্চারণ করলে বড্ড খারাপ হয়ে যাবে কিন্তু। আরে বাবা, রাগ করছো কেন? ফাজলামো করে বলছি তো। অনেক হয়েছে, ছাড়ো আমাকে। রিদিতা নিজেকে ছাড়িয়ে নীরবতা বৃথা চেষ্টা। আরে কোথায় যাচ্ছ? থাকো না আর একটু। আরও শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আজ না হোক কাল তো ঠিকই আমাকে রেখে চলে যাবা, মাঝখান থেকে এত মায়া বাড়িয়ে লাভ কি? ছাড়ো আমাকে। বললাম তো ফাজলামো করে বলছি, তারপর রাগ কেন করছো? তাহলে আমার মাথায় হাত রেখে বলো, কখনোই আমাকে ছেড়ে যাবা না? আচ্ছা ঠিক আছে, যাব না। আর যদি যেতেই হয় তো আমার বউটাকেও সঙ্গে নিয়ে যাব। সত্যি?
এই তো আমার লক্ষ্মী বর। এই বলে রিদিতা রনির কপালে চুমু এঁকে দিল। মেয়েটা সত্যি আমাকে অনেক ভালোবাসে। যাই হোক, রিদিতাকে মৃত্যুর আগ পর্যন্ত আর ছাড়ছি না। খুব জলদি ওকে আমার বাসায় নিয়ে যাব। হয়তো মা বাবা, ভাইয়া তাদের কাছে একটু বকাঝকা শুনতে কিংবা দুই একটা থাপ্পড়ও খেতে হবে। তারপরেও তো ঠিকই তাদের কাছে টেনে নেবে। আর মনে ভেবেই মার কাছে ফোন দিল। দু একবার টুংটাং করে ফোনটা রিং হওয়ার পর আম্মু রিসিভ করেই বলে উঠল, বাবা কেমন আছিস? হ্যাঁ আম্মু, ভালোই আছি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, সবাই ভালোই আছে। তোর পড়াশোনার কি খবর? হ্যাঁ বাবা, ভালো। কি ব্যাপার, তুতলিয়ে কথা বলছিস কেন? না মানে তোমাকে একটা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বল, শুনছি। আম্মু, আমি এখানে বিয়ে করে ফেলেছি। বাদু ছেলে, কি বললি? আবার বল দেখি। তারপর আম্মুকে স্পষ্ট ভাষায় যখন বললাম বিয়ে করে ফেলছি, বেশ আম্মু রেগে মেগে আগুন। রনির মা রনির কথাটি শুনে রাগে আগুন হয়ে ঝাঁঝালো কণ্ঠেই বলে উঠল, বাদর ছেলে, তোকে লেখাপড়া করতে পাঠিয়েছি আর তুই ওখানে আমাদের ছাড়াই এসব করেছিস? তোর ওখানে কালকে আমি যাচ্ছি। বলে উঠল। এই বলে লাইন কেটে দিল। মা রাগান্বিত সুরে কথাটি শুনে অনেকটাই ভয় পেয়ে যায়। কারণ মা রাগ করলে ভীষণ ঝামেলায় আমাকে পড়তে হয়। আমার সুপারিশ তো একমাত্র মা করে, আর এখন দেখছি পুরোই বিপক্ষে চলে গেছে। তার দিক থেকে রিয়াক্ট করা অস্বাভাবিক কিছু না। তারপরেও মা রাগান্বিত আচরণে ভয় করছে। মা যে রিয়াক্ট করলো, বাবা শুনলে তো বাসায় তুলবে না। এখন এসব ভেবে আমার লাভ নেই, যা হবার তা হবেই। রাতে ঘুমানোর সময় এসব চিন্তা ভাবনা করছি। রিদিতা আমাকে চিন্তিত দেখে জড়িয়ে ধরে বলে, কি ভাবছো? হুম। ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে বলে উঠল, মাকে আমাদের বিয়ের বিষয়টা জানিয়ে দিয়েছি। উনি আমার মুখে বিয়ে নামক শব্দটি শুনেই অনেকটাই রেগে যান এবং কালকেই আসতে চাইছে। বুঝতে পারছি না মা এখানে আসলে কি হবে। রিদিতা আমার কথাগুলো শুনে বিষণ্ণ মুখটি কালো করে বলে, আমার জন্য তোমাকে অনেক বকাঝকা শোনাবে, তাই না? এই পাগলি, তুমি মন খারাপ করছো কেন? মা তো আমাকে ছোট্ট থেকেই বকাঝোকা করে। তার বকা শুনে হজম করার শক্তি আমার আছে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হৃদিতা ছ দৃষ্টিতে তাকিয়েই বলে উঠল, তুমি যদি কোনো কারণে আমাকে ছেড়ে চলে যাও তো আমি সত্যিই মরে যাব। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। যত কিছুই হোক না কেন, তুমি আমার হাতটি ছেড়ে চলে যাবা না তো? হৃদিতার কথাতেই যেন কলিজায় লেগে গেল। একে যত দেখছি ততই মন জয় করে নিচ্ছে। পরিস্থিতি যতই খারাপ আসুক না কেন, ভালোবাসার মানুষটি কখনো হাতছাড়া করব না। আর মনে ভেবে হৃদিতাকে পরম ভালোবাসার বুকে জড়িয়ে নিল। হৃদিতাও রনির বুকে মুখ গুজে চুপটি মেরে ঘুমিয়ে পড়ল। হৃদিতাকে দেখে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে শান্তির স্থানে সে ঘুমিয়ে পড়েছে। দৃষ্টিটি রনির কাছে খুব মনোমুগ্ধকর লাগছে। নিজের অজান্তে হৃদিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর রনিকে জাপটে ধরে ঘুমের রাজ্যে পাড়ি দিচ্ছে। চিন্তা ভাবনার রাতে নির্ঘুমে কেটে গেল। ফজরের আজানের আগেই কখন যে ঘুম ধরে আসছে তা রনি নিজেও জানে না। সকালে হৃদিতার মিষ্টি কোকিল কণ্ঠের ডাক শুনে ঘুম ভেঙে গেল। রনি চোখ লাল বর্ণ দেখে হৃদিতা বলে উঠল, কি ব্যাপার, তোমার চোখগুলো এমন লাল বর্ণ ধারণ করেছে কেন? নিশ্চয়ই রাতে ঘুম হয়নি। হ্যাঁ, ঘুম হয়েছে তো। মিথ্যে বলছো কেন? তোমার চোখ প্রমাণ দিচ্ছে রাতে ঘুমাওনি। এবার আর লুকানোর চেষ্টা করলো না, বলেই ফেলো। আসলে চিন্তা ভাবনা বেশি থাকায় ঘুমাতে পারিনি। মাকে নিয়ে আমার বেশি চিন্তা হচ্ছে। যে মানুষটা আমার সুপারিশ সব সময় করত, সে এখন আমার বিপক্ষে চলে গেছে। তার মানে বুঝতে পারছো ব্যাপার কেমন কঠিন হয়ে দাঁড়াবে। চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই, নিয়তির ওপর সব ছেড়ে দাও। এই বলে রনির কপালে চুমু এঁকে হৃদিতা রুম ত্যাগ করলো। হৃদিতার কথায় কিছুটা স্বস্তি পেল।
সকালের পর্বটা এমনি কেটে গেল। বিকালে বাবা মা তার সঙ্গে ভাবি ভাই চলে আসছে। বাবা মা দেখে মা রনিকে দেখে কোনো কিছু না বলে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মেরে দিল এবং অসহস্র বকাবকি শুরু করলো। বাবা শুধু দাঁতে দাঁত চেপে চোখ রাঙিয়ে তাকাচ্ছিল। ভাই ভাবি তারাও রনিকে বোঝাতে লাগলো কাজটি রনি মোটেও ঠিক করেনি। কিছুক্ষণ এইভাবে পরিস্থিতি গরমেই থাকলো। মুন্না ভাই এসে সমস্ত ঘটনায় বাবা মাকে বলল এবং ক্ষমা চাইলো। ভাই ভাবি সুপারিশে মা বাবা আর অমত পোষণ করলো না। পরিশেষে বলেই উঠল, যা হবার তা হয়েছে, এখন আমার ছেলের বউকে দেখতে চাই, সে কই? মার কথা শুনে চারিদিকে চোখ বুলিয়ে নিল। হৃদিতা নেই। তারপর রুমে গিয়ে লক্ষ্য করলো ফ্লোরে হাঁটু মুড়ে কান্না করছে। বুঝতে পারলো সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়ে কান্না করছে। তারপর হৃদিতাকে মা বাবার সামনে নিয়ে গেল। হৃদিতাকে দেখেও মা বাবা নিমিষেই ঠান্ডা হয়ে বলে উঠল, বাহ, বৌমা তো অনেক রূপবতী আছে দেখছি, তবে তার গুণগুলো দেখার বাকি আছে। আন্টি, আমার বোন যেমন সুন্দর তেমন তার মনটা অনেক সুন্দর, আপনাকে অনেক সেবা যত্ন করবে। কি বৌমা, সেবা যত্ন করবে তো আমায়? মা, অবশ্যই আপনার সেবা যত্ন করব। আমার তো আর মা নেই, মার ভালোবাসাও আমি পাইনি, তবে তার শূন্যতায় অনেক কেঁদেছি। আজ আপনাকে মায়ের আসনে পেয়েছি, সুতরাং আমি আমার সর্বোচ্চ দিয়ে হলেও সৎ আচরণ করব। ব্যাস, দিদিটার কথায় মা গলে একদম পানি। তবে বাবা আমার প্রতি একটু নারাজ। তাকে হাত করতে কিছুদিন সময় লাগবে, তা খুব ভালোভাবেই বুঝতে পারছে। পরিশেষে হৃদিতাকে রনির পরিবারের সবাই মেনে নেয় এবং বড় ভাইয়া মুন্না ভাইয়ের উদ্দেশ্যেই বলে ওঠে, এই বিয়ে পুনরায় আবার হবে, আর তা খুব জমজমাটভাবে। আলহামদুলিল্লাহ, আপনারা বিয়ের বিধি ব্যবস্থা শুরু করুন। এবার দুপক্ষের মাধ্যমেই ধুমধাম করে বিয়েটা সম্পূর্ণ করব ইনশাল্লাহ। হ্যাঁ, তাই হবে। এক সপ্তাহ পর আজ দুই পরিবারে ধুমধাম করে বিয়েটা সম্পূর্ণ হলো। এবার রনির কোনো মন খারাপ লাগা নেই। মনের মধ্যে অজস্র আনন্দের শিহরণ বয়ে যাচ্ছে। রনির পরিবারের একমাত্র বাবাই শুধু মন খারাপ নিয়ে আসে। যতই হোক, হয়তো রনির বিষয়টা মেনে নিতেই পারছে না, তবে খুব শীঘ্রই তার রাগ ভাঙিয়ে ছাড়বে। এই যে আমার প্রাণের দেবর, সাদে একা একা মোবাইলে কি লেখালেখি করছো? ওইদিকে হৃদিতা যে তোমার অপেক্ষায় আদো কান্না প্রায়। লেখালেখি বাদ দিয়ে ভাবের উদ্দেশ্যে বলে উঠলাম, না মানে ফেসবুকে টুকটাক গল্প লেখালেখি করি তো, এর জন্য নিজের ঘটনাগুলো গল্প আকারে ফেসবুকে পাবলিশ করছি। ওরে আমার লেখক দেবর রে, এখন লেখালেখি বন্ধ করে হৃদিতার কাছে যাও কেমন? মেয়েটা অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষায় বসে আছে। না, আর একটু লেখা বাকি আছে, এইটা শেষ করেই যাচ্ছি। এই কথা বলা মাত্র ভাবি ফোনটা কেড়ে নিল এবং রনিকে জোর করে বাসর ঘরে রেখে বাইরে থেকে দরজা আটকে দেয়। হৃদিতা রনিকে দেখেই অভিমানে মুখ ফুলিয়ে নেয়। বিছানায় বসতে যাবে, হৃদিতা আচমকাই বলে ওঠে, এই খবরদার, বিছানায় আসবা না। হঠাৎ হৃদিতার রং বদল দেখে বলে উঠলাম, কি ব্যাপার, বিছানায় আমাকে যেতে দিচ্ছ না কেন? প্রথমবার বাসর রাতের কথা মনে আছে? আমাকে যে ছ্যাঁকা দিয়েছো, তাই আজ আমিও তোমাকে ছ্যাঁকা দিব। ওই দিন তো আমার মন মানসিকতা ভালো ছিল না, এটা তো তোমাকে বুঝতে হবে। না, একটুও বুঝবো না। তুমি আমাকে ছ্যাঁকা দিয়েছো, আমিও তাই করব। প্রতিশোধ না নিলে হয় না। এই, তুমি বিছানা থেকে নামবা নাকি আমি সোফায় গিয়ে ঘুমাবো? আরে এরকম করছো কেন? থাকো তোমার বিছানায়। এই বলে হৃদিতা সোফায় চলে গেল। এইদিকে আমি বেকুব বনে চলে গেলাম। কি পাগলামো করছে। কিছুক্ষণ যাওয়ার পর হৃদিতার কাছে গিয়ে নরম সুরে বললাম, এই হৃদিতা, ঘুমিয়ে পড়ছো কেন? বিছানায় আসো। বিরক্ত করো না, যাও এখান থেকে। এবার আর নিজেকে সংযত রাখতে পারলাম না। হৃদিতাকে কোলে করে বিছানায় রেখে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। পাগলামি করে আমাকে কষ্ট দিচ্ছ কেন? সেদিন আমিও একই কষ্টটা পেয়েছিলাম। এখন আমাকে ছাড়ো, নয়তো কিন্তু লোকজন ডাকবো। ডেকে কি বলবা? বলবো তুমি আমাকে বাসর ঘরে মারধর করছো। ডাকো দেখি। পারমিশন পাওয়া মাত্রই হৃদিতা জোরে আওয়াজ করে
কিছু একটা বলতে যাবে, অমনি দুই ঠোঁট নিজের দখলে নিয়ে নেই। উপর দিকে রিদিতা চোখ বুজে ফেলল এবং নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে লাগলো। বাকিটুকু জানতে চাহিয়া লজ্জা দিবেন না। এই ভাইয়া থামেন থামেন, বাকিটুকু আমি বলবো, আপনি তো নির্লজ্জ কেন? থামুন, আমি বলছি। বাকিটুকু জানতে চাহিয়ে লজ্জা দিবেন না। তাদের স্বামী স্ত্রীর ব্যাপার তারা নিজেরাই সমাধান করুক। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।